আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। কি অবস্থা পোলাবান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সবাই খুব ভালো রেজাল্ট করছো এবং সবাইকে কংগ্রেচুলেশনস। আজকে বলা যায় তোমাদের যদি বলি, অনেকের মনে হইতে পারে যে 2টা বছর অনেক পড়াশোনা করলাম, এরপরে বড় একটা পরীক্ষা দিলাম, তারপর একটা একটা রেজাল্ট পাইলাম, ভালো একটা রেজাল্ট পাইলাম। তবে আমার কাছে যে একটা মনে হয়েছিল, যখন আমার এসএসসি রেজাল্ট পাইছিলাম, মনে হইতেছিল 10টা বছর ধরে একটা স্কুলে পড়তেছি, ওই 10টা বছরের একটা পিরিয়ড শেষ, অনেক বড়সড় একটা অ্যাচিভমেন্ট, এবং এরপর কলেজে যাইতেছি। তোমাদের অনেকের মধ্যে হয়তো এরকম চিন্তা ভাবনা আছে, অনেক মনের মধ্যে রং চলে আসছে যে কলেজে যাব, ঠিক আছে, ভার্সিটি, কত কলেজের বড় ভাই দেখছি কিভাবে সাইড দিয়ে ব্যাগ নিয়ে নিয়ে যায়, ঠিক আছে, ঘোরাঘুরি করে, মনে চলে আসে রং আর পিঠে গজায় পাখা। হ্যাঁ, পিঠে গজায় পাখা। তো এটা আসলে একটা নরমাল একটা ব্যাপার, তুমি একটা নতুন একটা জায়গায় যাবা, অনেক চিন্তা ভাবনা থাকবে। তো এই যে এসএসসি রেজাল্ট দিল, আমাদের হয়তো আশা করতেছি সবাই মোটামুটি নিজের আশানুরূপ ফলাফল পাইছো। হয়তো কারো একটু ফলাফল খারাপ হয়েছে, হয়তো বা কারো একটু বেশি ভালো হয়েছে, কিন্তু মনে না কেউ জীবনে স্বীকার করবো এটা যে ভাই অঙ্কে আমি 99 পাইছি, এটা তো খুবই খারাপ। একটা নাম্বার কেন পাইলাম, এক নাম্বার কেন পাইলাম, তাহলে এত নাম্বার পায় লাভ হইলো একই না পাই, একই না, সেটাই। তো এই যে এখন রেজাল্ট তো যাই হোক হয়ে গেছে, এখন এই রেজাল্ট নিয়ে কি আমরা যে 1 নাম্বার কম পাইলাম এটা নিয়ে আমরা কান্নাকাটি করব, নাকি হইতেছে আমাদের সামনে কলেজের যে পড়াশোনা বা আমাদের জীবনের যে পরবর্তী ধাপ, ওইটা নিয়ে কান্নাকাটি করব? হ্যাঁ, ওইটা নিয়ে মানে কান্নাকাটি তো কনস্ট্যান্ট, হ্যাঁ কান্নাকাটি করতে হবে, ওইটা নিয়ে কান্নাকাটি করব, নাকি হইতেছে কলেজের যে লাইফটা ওইটা হইতেছে একটু হাসির মধ্যে দিয়েও যাওয়া যায়। এইগুলো নিয়ে আজকে আমরা আর কি গল্প গুজব করবো, ওকে। আর যদি কারো রেজাল্ট হইতেছে এরকম মনে হয় না ভাই আমার রেজাল্ট আসলেই খারাপ হয়েছে, তাদের জন্য আমরা একটু গল্প গুজব করবো যে রেজাল্ট খারাপ হয়েছে কি, তুমি কি শেষ, জীবনের কিছু নাই কিনা, এই ব্যাপার নিয়ে আমরা কথাবার্তা হবে। এখানে আজকে আমাদের সাথে আছে রাতুল ভাই আছেন, জিম ভাই আছেন, আমাদের শান্ত ভাই আছেন, আর গালিব ভাই আছেন। তো আমরা সবার তাদের কাছে এক্সপিরিয়েন্স জানবো যে তাদের এসএসসি রেজাল্টের দিনগুলা কেমন ছিল, ওই দিন তারা কি করছিল, বা এসএসসির পরবর্তী যে টাইমটা, ওই টাইমে ওনারা কি করছেন। আচ্ছা, ওনারা তো কিছু করছেন, ওনারা ওই যে কি করছেন না করছেন ওটাতে কিছু শিক্ষা পাইছেন, ওই শিক্ষা অনুসারে ওনারা এখন তোমাদেরকে কি করতে বলবেন। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকের বলা যায় কি আড্ডা। আমরা প্রথমে চলে যাব জিম ভাইয়ের কাছে। তো এসএসসি পরীক্ষা আসলে যখন রেজাল্টটা দিছে আমাদের সময় কত সালে 2014 সালে ভাই, 14 সালে ও ঠিক আছে, থ্যাংক ইউ। তো 2014 সালে আমি এসএসসি পরীক্ষা দিছিলাম। হ্যাঁ ভাই, ভাইয়া তো আরো অনেক বছর আগে দিছিলেন, কোটি কোটি বছর যাকে হইলো। তো 2014 সালে রেজাল্ট পাইছিলাম। আর তখন ওই যে থাকে না যে সবাই স্কুলে সবাই মিলে একটা শেষ সেলিব্রেশন যেটা থাকে, যেটা মোটামুটি আমাদের 10 বছর একটা জার্নি ওইখানে এন্ড হয়েছিল। সো সবাই একসাথে ভালো রেজাল্ট করছিলাম আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে অনেক সেলিব্রেশন করে এই করে সেই করে আমরা একটু আগাইছিলাম। আর এত কিছুর পরে আমরা রিয়েলাইজ করছিলাম যে ভাই আমাদের স্কুল জার্নিটা এখানে শেষ, ঠিক আছে। এবং এত কিছু, এত মজার মধ্যে, অনেক কিছুর মধ্যে আমাদের একটা ফ্ল্যাশব্যাক থাকে না, একদম 10 বছর ফ্ল্যাশব্যাক চলে আসছিল যে নাইস, কথা থাকে না একটা যে সুন্দর এন্ডিং হইলে সবকিছুর একটা ভালো মেমোরি মাথায় থাকে। সো খুব ভালো কিছু মেমোরি ছিল এবং খুব ভালো লাগছিল ওই দিনটা। বাসার সবাই খুশি, আমরা সবাই খুশি, সবাই এখানে আসে মিষ্টি চাই, এই চাই সেই চাই, খুব ভালো লাগছিল ওই দিন, ঠিক আছে। তো এই আর কি, মোটামুটি বেশ ভালো একটা দিন গেছিল আর কি। এই পাশের পাশের আন্টিও কিছু বলতে পারেনি না, কারণ ওরা ছিল ভালো করছে, আমিও ভালো করছি, সবাই ভালো করছি। তবে ওটা যেহেতু ওনার ছেলে ভালো করছে এটা দেখে জিম ভাইয়ের অনেক মন খারাপ হয়েছে। কারণ কি, আমি কি তোমার মতো নাকি? হ্যাঁ, বাট ওইখানে যখন এসএসসি রেজাল্টটা যখন ভালো করছিলাম, তারপরে হলো গিয়ে ইচ্ছা ছিল খুব, ঠিক আছে, যে ওই সময় বাসাতে ওই যে বাসায় বলে না আসলে কোনো কিছু টার্গেট করলে শেষ করার কিছু নাই। তো এসএসসি পরীক্ষা ভালো করছি, তখন আব্বু আম্মা এসব বলছিল যে বাবা আসলে এসএসসি রেজাল্ট কিছু না, এরপরে কিন্তু তোমার একটা ভালো ভার্সিটিতে চান্স পাইতে হবে। এর আগে একবার বলা যে তোমার নাকি নর্ডার্ন কলেজে চান্স পাইতে হবে। আমি ততদিন পর্যন্ত নর্ডার্ন কলেজ নিয়ে প্রথমবারের মতো শুনছি। আবার দেখি বড় ভাইয়ারা যারা বইটা টিকছে ওরাও দেখি নর্ডার্ন থেকে পড়ছে অনেকে, ঠিক আছে। তো তখন প্রথমে শুনে মনে হয়েছে যে আরে ব্যাপারটা মনে হয় কুল কিছু একটা, ঠিক আছে। তখন শোনা করে আস্তে আস্তে করে এটা নিয়ে ঘাটাঘাটি করে কাজ টাজ করছিলাম ঠান্ডা মাথায় হওয়ার পর, ঠিক আছে। তো এই আর কি আমার এক্সপিরিয়েন্স। তো ভাই আপনার কি এক্সপিরিয়েন্স ছিল বলেন। আমার কাছে মোটামুটি একটু দুঃখ লাগছিল যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার মাধ্যমে অফিশিয়ালি স্কুল জীবনের একদম সমাপ্তি, যে স্কুলের সাথে আর কোন ধরনের কোনো অফিশিয়াল রিলেশন থাকবে না, যে স্কুল শেষ, ফর্মালি শেষ। এরপরে কি হবে, এরপরে কলেজ জীবন শুরু হবে। তো ধরো ছোটবেলায় আমরা আসলে
বাবা মার কাছ থেকে একটা প্রোটেকশন পেয়ে থাকি, স্কুলে হয়তো টিচারদের কাছ থেকে একটা প্রোটেকশন পেয়ে থাকি। সো ওই ছায়াটা তখন হচ্ছে মাথার উপর থেকে কাইন্ড অফ, মানে স্কুলের শিক্ষকরা আর কি মাথার উপর থেকে সরে গেলেন। সরে গিয়ে এখন নতুন কি আসলো, নতুন হচ্ছে কলেজ জীবন আসলো। বাট এই জন্য দুঃখ লাগছিল যে স্কুলের স্যারদেরকে ওইভাবে আর আমরা হচ্ছে ফর্মালি একটা ইনস্টিটিউশনালাইজড ওয়েতে আর অভিভাবক হিসেবে পাবো না। হ্যাঁ, স্যারদের সাথে ভালো রিলেশন থাকবে, সেটা ঠিক আছে, দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, বাট কাইন্ড অফ তাদের সাথে লেনদেন বলতে যা সেটা হচ্ছে ওই মুহূর্তে শেষ। সো ওই জন্য একটু খারাপ লাগছিল যে এতদিনের স্কুল সম্পর্কেই দেখবো তোমাদের সবার মনে হচ্ছে সবচেয়ে বেশি স্মৃতি থাকবে। এখন তোমরা টাটকা টাটকা স্কুল পার হয়েছো, তো এখনো জিনিসটা আসলে বুঝতেছো না। আরো 10 বছর পার হইতে দাও, দেখবো হচ্ছে মাঝখানে 10 বছর অনেক কিছু হবে, অনেক কিছু ভুলে যাবা, বাট এই স্কুলের কথাটা হচ্ছে মাথায় থেকে যাবে, স্কুলের কথা মনে পড়বে। এবং স্কুলের ফ্রেন্ডরা যখন একত্র হবা, হয়তো অন্য কোনো উদ্দেশ্যে একত্র হয়েছে, হয়তো কারো বিয়ে বা কারো জন্মদিন, কোন একটা উপলক্ষে একত্র হয়েছে, বাট স্কুলের কথা উঠবে, স্কুলের টিচারদের কথা উঠবে, স্কুলে সবাই কি কি দুষ্টামি করছো এই জিনিসগুলো উঠে আসবে। তো তখন দেখবা ফ্রেন্ডরা সবচেয়ে বেশি দিন ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, একদম স্কুলের ফ্রেন্ডরা সবচেয়ে বেশি দিন হচ্ছে একসাথে টিকে থাকে। ট্রু ট্রু। সো এইটা দেখবা যে এই জিনিসটা ফিল করবা। সো এই সম্পর্কগুলোকে হচ্ছে চেরিশ করতে শিখতে হবে আর কি আমাদের, কারণ এগুলো আসলে ইনভ্যালুয়েবল, এগুলো অমূল্য। তো এটা একটা ব্যাপার। আর আরেকটা দিক হচ্ছে যে অফিসিয়ালি তুমি একটা স্টেজ পার করে আসছো, সো তুমি কিন্তু ধীরে ধীরে তোমার যে অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছ। সো তোমার নিজের যে রেসপন্সিবিলিটি গুলো নিতে হবে। সো আমরা ছোটবেলায় বাবা মাকে কি হিসাবে দেখে আসছি, যে অভিভাবক হিসেবে দেখে আসছি। হ্যাঁ, তখন হচ্ছে এমন একটা ধারণা যে তারা সবকিছু পারে, জানে, বুঝে। পরে অবশ্য আস্তে আস্তে ওই টিনেজ বয়স হচ্ছে সবারই মনে হয়, আরে বাবা মা তো কিছু জানে না, কিছু বুঝে না, একটা ইয়ে তৈরি হয়। তো যাই হোক, পরে আবার ওই স্টেজটা পার হয়ে গেলে তখন বুঝবে যে না, বাবা মা ঠিকই বলছিল। সো তুমি আসলে আস্তে আস্তে ওই স্টেজের দিকে যাচ্ছ। এতদিন তোমার সব রেসপন্সিবিলিটি অন্য সবাই হ্যান্ডেল করছে, সো এখন তুমি আস্তে আস্তে কারো না কারোর জন্য রেসপন্সিবল হবা। হয়তো তোমার ছোট ভাই বোন আছে, তোমার কাজিনরা আছে, তোমার যে জুনিয়র, সো তারা এখন তোমার দিকে তাকায় দেখবে যে তুমি কি করতেছো, তোমাকে হয়তো আদর্শ হিসেবে মনে করবে। সো ওই রেসপন্সিবিলিটি গুলো আস্তে আস্তে তোমার দিকে চলে আসবে। সো এটা হচ্ছে আরেকটা ফ্লিপ সাইড আর কি, আরেকটা দিক, আরেকটা ডাইমেনশন। তো রেজাল্টের কথা বলবো যে ওটা তো যার ধরো ভালো হয়েছে সে তো আসলে আনন্দেই থাকবা, সে তো আর দুঃখে থাকবা না। বাট যাদের হচ্ছে মনোভূত হয় নাই, হ্যাঁ, এই যে একটু আগে হচ্ছে জিম যেটা বলতেছিল যে এসএসসি পরীক্ষা তো আসলে শেষ না, এটা মোটেও এন্ড অফ দা রোড তো নাই, মানে এন্ডের ধারে কাছেও না, এটা কেবলই আসলে শুরু। তুমি কলেজে ঢুকো না খালি একবার, তারপরে জিনিসটার আসলে গুরুত্ব টের পাবে, এই রেজাল্ট আসলে কোথায় কতটুকু কাজে লাগে। হ্যাঁ, ভালো রেজাল্ট করছো মানে এই ইন্ডিকেশন আছে যে তুমি পরিশ্রমী, তুমি হচ্ছে ভালো মতো পড়াশোনা করছো, তোমার মাথা আছে, মেধা আছে, দ্যাট ইজ ট্রু। বাট ওইটা ওই পর্যন্তই। এরপরে ওই রেজাল্ট দেখায় তুমি আর কিছু করতে পারবা না, বাকিটুকু তোমাকে ধীরে ধীরে অর্জনই করে নিতে হবে। সো এখানে কারো যদি মনে হয় যে না, আমি একটা মাইনর সেটব্যাকের মধ্যে পড়ছি, আমি একটা হোঁচট খাইছি, তাহলে এই শোকটা যার মধ্যে আছে এইটাকে বরং তুমি ডাবল শক্তিতে পরিণত করো, যে এখানে আমি একটু ধাক্কা খাইছি, বাট লাইফে আমি যাতে আর ধাক্কা না খাই, বা এরকম যাতে আমার কাছে না হয়। কারণ তোমরা এখনো তো যেহেতু কলেজে ভর্তি হও না, এরকম অনেক কেসেই আছে যে এসএসসি তে রেজাল্ট দুর্দান্ত, কিন্তু কলেজে উঠে কি করছে জানো, ফেল। আবার হচ্ছে এসএসসি এইচএসসি দুইটাতেই রেজাল্ট দুর্দান্ত, আবার কি হয়েছে, ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে কোথাও চান্স পায় নাই। সো তখন একটা মিজারেবল টাইমের ভিতর দিয়ে যাইতে গেছে। কিন্তু চান্স না পাইলে যে ওইখানে তার জীবন শেষ তাও কিন্তু না, সেও অনেক কিছু করে দেখাইছে, এরকম অনেক এক্সাম্পল আছে। কিন্তু অনেকে আবার হচ্ছে এই ধাক্কাগুলো নিতে পারে না। সো এই নিতে না পেরে অনেক সময় উল্টাপাল্টা কাজকর্ম করে বসে, এটা একেবারেই অনুচিত এবং অহেতুক। কারণ এটা আসলে কিছুই না। মনে করো যার হচ্ছে 2-1 পয়েন্ট কম আসছে, তোমার হাতে কি আঙ্গুল 2-4টা কমে গেছে, যে কালকে রাত্রে ঘুমাইছিলা হাতে 10টা আঙ্গুল নিয়ে, এখন রেজাল্টের সাথে সাথে দেখো যে পয়েন্ট 1 কম, আঙ্গুল একটা কমে গেছে, বা এই আঙ্গুলে একটা করা কমে গেছে। এটা কি হয়? হয় না। তো তুমিই আছো। তো তোমার যা কিছু হারাক না কেন, তুমি তো আছো, তুমি আবার সেটা অর্জন করতে পারবা। সো এইটা মাথায় রাখতে বলবো, পজিটিভিটিটা মাথায় রাখতে বলবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে, ভালো হইলে বাবা মা তো ওই যে অনেক খুশির একটা উপলক্ষ তৈরি করে, আবার খারাপ হইলে হয়তো বাবা মা অভিমান করে অনেক কিছু বলেও ফেলতে পারে, অনেক উল্টাপাল্টা কথা বলেও ফেলতে পারে। এটা স্বাভাবিক, এটা তাদের হয়তো একটা এক্সপেকটেশন ছিল যে তুমি একটা সুন্দর রেজাল্ট করবা, ভালো রেজাল্ট করবা। ভালো করলে তো অবশ্যই পরিবারকে সহ নিয়ে উদযাপন করো, এটা তো উদযাপনেরই সময়, আমাদের সাথেও শেয়ার করে নাও। বাট যদি হচ্ছে ভালো না হয়ে থাকে, তাহলে বাবা মা যদি অভিমান করে 2-4টা কথা বলেই ফেলে, ওইটাকে আসলে তো আমলে নেওয়ার দরকার নেই, ওটা এত কান দেওয়ার দরকার নেই। ওটা বাবা মা তো সিরিয়াসলি বলেও নাই। বাবা মা কি আলটিমেটলি তোমার খারাপ চায় নাকি ভালো চায়? ভালোই তো চায়, কিন্তু সবসময় তাদের আচরণে ওটা অনেক সময় ফুটে ওঠে না, বা আমরা হচ্ছে আসলে কমিউনিকেশনটা হয় না, ধরতে পারি না, কমিউনিকেশনটা হয় না।
সো এটা মাথায় রাখবা। সো ওই বাবা মার কথা এত ইয়ে করার দরকার নাই। আর যদি অভিভাবকরা কেউ আমাদের এখন এই অনুষ্ঠানটা দেখে থাকেন বা এই আমাদের এই আয়োজনটা দেখে থাকেন, তাদের জন্য বলবো যে বাচ্চা যদি একটু খারাপ করেও থাকে, সো হোয়াট, মানে এখন সামনে তো অনেক সময় আছে, অনেক অপরচুনিটি আছে। এক জায়গায় যদি হচ্ছে কোনো অপরচুনিটি মিস হয়ে যায়, আরো 10টা অপরচুনিটি গ্র্যাব করার জন্য তাকে হচ্ছে মানসিকভাবে সাহস দিতে হবে। ও তখন হয়তো এই উৎসাহ পাওয়ার পরে আরো ডাবল ভালো করতে পারে, যেটা হয়তো নরমালিও হয়তো করতে পারতো না, এটাও পসিবল। সো একটু সাথে থাকা, একটু সাহস দেওয়া, নজর দেওয়া, একটু সাথে নিয়ে চলা, সো এই জিনিসগুলো আসলে দরকার। এইটার আসলে হচ্ছে কোনো মানে বিকল্প হয় না, এটার কোনো বিকল্প হয় না, বিনিময় হয় না, বা হচ্ছে এটার কোনো আসলে মূল্য হয় না, এটা আসলে অমূল্য এই সম্পর্কটা। সো এটা যাতে আমরা হচ্ছে মাথায় রাখি। ছেলেমেয়েরা কিন্তু আসলে পরিবারের থেকে, ফ্যামিলি মানুষজনের থেকে এই সাপোর্টটাই খুঁজে। আমি মানে জীবনে যে মানে আমরা যদি এরকম অলরাউন্ডারই হইতাম, সবসময় সব ক্ষেত্রে হচ্ছে টপ করব, লাইফ তো আসলে এরকম না। এবং আমি যদি হচ্ছে আমার এসএসসির হচ্ছে এক্সাম কথা বলি, আমার এসএসসি তে আলহামদুলিল্লাহ হচ্ছে সব সাবজেক্টে A+ আসছিল। তো আমি এত খুশি হয়েছিলাম যে আমি এই উদাহরণটা সব সময় দিই, আমি যেখানে পড়াতে যাই সেখানেই হচ্ছে আমি দিই। সেটা হচ্ছে আমি ওই টাইমে এত খুশি হয়েছিলাম যে আমার মধ্যে একটা অহংকার চলে আসছিল যে আমি তো সবকিছু পারি, আমার কোনো কিছু না পড়লেও হবে। এই জন্য আমি যেটা করছিলাম ওই নটরডেমের পরীক্ষার আগে একদমই আমি মানে এটা অস্বীকার করবো না, আমি একদমই আপনার সাথে আমার এইদিকে মিল আছে আসলে। আমি একদমই পড়ালেখা না করে চলে গেছিলাম এবং পরের দিন গিয়ে পরীক্ষা আমার ভরাডুবি হয়েছিল একেবারে, মানে আমি পাড়া জিনিসও পেরে আসিনি এবং আমি তো পরে আসলে চান্স পাইনি। এবং তখন আমার আসলে হচ্ছে খুব খারাপ লাগছিল যে আসলে মানে ওইটা আমার লাইফের জন্য একটা শিক্ষা যে আসলে কখনো হচ্ছে মানে নিজের কোনো কিছু নিয়ে খুব বেশি অহংকার করতে হয় না, ঠিক আছে, গা ভাষায় দেওয়া উচিত না, গা ভাষায় দেওয়া উচিত না, এক্স্যাক্টলি। এবং সেইটার ফ্লোতে আমি এইচএসসি তে ভয়ে এত পড়ালেখা করছি যে আলহামদুলিল্লাহ এইচএসসি তে আমার কিন্তু পরে হচ্ছে বৃত্তিও আসছে, মাশাআল্লাহ এইচএসসি তে বৃত্তিও আসছে। এবং আলহামদুলিল্লাহ আমি আমার যেসব ফ্রেন্ডদের দেখছি যে নটরডেম কলেজে পড়ছে, কারণ আমার আম্মার অনেক ইচ্ছা ছিল যে আমি নটরডেম কলেজে পড়বো, আনফরচুনেটলি আমাদের দুই ভাইয়ের কেউই নটরডেমে পড়তে পারি নাই। তো বাট আলটিমেটলি আমি কিন্তু পরে হচ্ছে আমি বুয়েটে পড়তে চাইতাম, আমি কিন্তু পরে ওখানে চান্স পাইছি এবং আলহামদুলিল্লাহ ভালো পজিশনে চান্স পাইছি অনেক। সো এটাই আমি বলবো যে তোমার লাইফে যদি কখনো কোনো ব্রেক আসে, এইটাই স্বাভাবিক। তোমার লাইফ কনস্ট্যান্টলি ভালো চলতেছে, এই জিনিসটা কিন্তু অস্বাভাবিক। তো লাইফে আপস এন্ড ডাউনস থাকবে, এটা থাকার মানে হচ্ছে লাইফ। তোমার উচিত হচ্ছে আপসের সময় তোমার খেয়াল রাখা যে সামনে কোনো এক সময় ডাউন আসতে পারে, তোমার মনোবল হচ্ছে স্থির রাখা যে কখনো যদি আমি লাইফে পড়েও যাই আমাকে আবার উঠে দাঁড়ায় চেষ্টা চালাই যেতে হবে। চেষ্টা চালানো এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা চালাইতেই হবে, থেমে গেলে চলবে না, ঠিক আছে? ভাইয়া আমি হচ্ছে মাঝখানে একটু হচ্ছে একটা কথা ওদেরকে বলে রাখি যে আমরা তো হচ্ছে কথা বলতেছি, ভাইয়ারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, আমরা আরো গল্প করবো আর আড্ডা দিব। এর মধ্যে তোমাদের কার কি রেজাল্ট কেমন হলো আমাদেরকে কমেন্ট হচ্ছে জানায় দাও। তোমাদের বন্ধুদেরকেও মেনশন করে দিতে পারো, তাদের সাথে আমরা একটা গল্প গুজব করলাম। এবং মনে হয় যদি তোমার আব্বু আম্মু একটু বকাশকা দিতেছে তোমাকে, তাহলে আঙ্কেল আন্টিকেও হচ্ছে একটা মেনশন দিয়ে চলে যেতে পারো আর কি। থাকো তুমি চুপে যাবে একটা দিও, বলো যে ভুলে কেমনে জানি চলে আসছে তোমার নাম, আঙ্কেল আন্টি হচ্ছে দেখো, আমরা তাদের সাথে হচ্ছে কথাবার্তা বলি। এর মাঝখানে তোমাদের কিছু প্রশ্ন আসছে, আমরা হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। যেমন মেহরাজ বলতেছো ভাইয়া বুয়েটে কি এসএসসি রেজাল্ট দেখে কিনা? ভাইয়া না, এসএসসি চেয়ে এইচএসসি রেজাল্ট আসলে মেইনলি দেখে। বুয়েটে এসএসসি রেজাল্ট একটা ব্যারিয়ার আগে ছিল, যখন হচ্ছে অটো পাস ছিল তখন এসএসসি রেজাল্টটা তখন এখন অতটা ম্যাটার করে না। এখন অতটা কি, এখন আসলে ওটার কোনো কথাই বলা থাকে না এসএসসি, ঠিক আছে? এসএসসি কোনো কথাই বলা থাকে না, শুধু এইচএসসি তোমার রেজাল্ট দেখা হয়। সো তুমি এসএসসি নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? আমি যেটা শুনছিলাম ভাই বোধহয় কতগুলা সাবজেক্টের যোগফল হয়তো না, ওটা এইচএসসি, হ্যাঁ এইচএসসি এর এইচএসসি কতগুলো এসএসসি এখন এইচএসসি মার্ক দেখা হয়, আর আমাদের সময় দেখা হয়তো পয়েন্ট। আমরা প্রথম ব্যাচ যেখানে এইচএসসি মার্ক দেখা হয়েছিল, এইচএসসি এর পয়েন্ট দেখা। আমাদের সময় যেমন খেয়াল আছে আমাদের 5 সাবজেক্টে 25 এর মধ্যে মানে 5 করে পয়েন্ট, 25 এর মধ্যে 23 চাইছিল, না 23 না 22.5 চাইছিল আমাদের সময়। আমাদের সময় 23 চাইছিল, 22.5 চাইছিল, আমাদের সময় 23 চাইছিল। আচ্ছা, এখানে মঞ্জুশ্রী সরকার একটা কমেন্ট করছে যে ভাই এনডিসি কোর্সের কি কোনো বই পাবো কিনা? মঞ্জুশ্রী সরকার, আমাদের কিন্তু বই না দিয়ে আমরা তোমাদের কাছে পিডিএফ প্র্যাকটিস শিটটা দিতেছি, ওইটাই কিন্তু দেখবে তোমার এখানে অনেক প্রশ্ন আছে, অনেক ধরনের প্রশ্ন আছে। তো তোমার যেহেতু হচ্ছে সামনে একটা পরীক্ষা, আমাদের পড়াশোনার একটা পরীক্ষা কেন্দ্রিক হওয়া উচিত, তো প্র্যাকটিস শিটটাই আমার কাছে মনে হয় তুমি যদি হচ্ছে ঠিকঠাক মতো এটা পড়ো তাহলেই হয়ে যাবে। আচ্ছা, নাহিয়ান আলহামদুলিল্লাহ 1232 মার্ক পাইছে, কংগ্রাচুলেশন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাতেমা ওর থেকে এক বেশি পাইছে 1233, ঠিক আছে? চলে আসছে দেখছো? তারপরে আরে সেই তারপরে আমাদের কে পাইছে, এটা শিপ্রা, ও পাইছে 1218। ভাই এখানে ইউটিউবের মধ্যে
একজনের নাম, একজন 1256 পাইছে, নাম পড়ার মতন না, জিএফ জিজিওয়াই। আর একজন ফিজিক্সে 200 পাইছে। আহ শিউলি আক্তার ফিজিক্সে 200 একটা ভাই, একটা হতে 200 হলো কেমনে? ও বোধহয় হচ্ছে এইচএসসি গত বছরের সেটা হতে পারে। আনন্দে 200 পাইছে, মাত্র জহরুল ও পাইছে 1210, কংগ্রাচুলেশন। মেহরাজ পাইছে 1047, কংগ্রাচুলেশন। রায়হানা ও পাইছে জিপিএ 5, কংগ্রাচুলেশন। যাক, তোমাদের জন্য আমরা খুব খুশি লাগতেছে। আমার নিজের রেজাল্টে ফিল হয়েছিল যে ওই সময় তো এইরকম হচ্ছে, মানে অনলাইনে আমি তারপর তোমাদের রাতুল ভাই, আমরা তো পুরান আমলের লোক, আমরা হচ্ছে এরকম তো অনলাইনে হচ্ছে রেজাল্ট দেখতে পারি, আমাদের স্কুলে যেতে হয়েছিল রেজাল্ট দেখার জন্য, এবং ওইখানে ভিড়ের মধ্যে হচ্ছে গিয়ে আসলে নিজের রেজাল্ট খুঁজে বের করা, কারণ ওখানে একটা অদ্ভুত ব্যাপার, ঠিক আছে, নরমালি রেজাল্ট থাকা উচিত পাশাপাশি, মানে রোল পাশাপাশি যাওয়ার কথা, কিন্তু রোল ছিল উপরে নিচে। আমি দেখি যে এক রোলের পর আমার রোল থাকার কথা, ওখানে আমার রোল নাই। আমি কি হলো, ভাইয়ের নাম কেউ মুছা দিছে, তবে কি ফেল, গালিব ভাই ক্লাসের মধ্যে আমি কিন্তু এসএসসি পাস, এটা বারবার মনে করে নাম ছিল না, পাস করছেন। ও আচ্ছা, ইভা, আমরা ওই যে ফাতেমা বেগম যা বলতেছিলাম, এটা অন্য একটা, ওর নাম হচ্ছে ইভা। ও আচ্ছা, ইভা তো হচ্ছে আমাদের কলেজ এডমিশনের ক্লাসে প্রচুর অ্যাক্টিভ। হ্যাঁ, গুড, খুবই ভালো। তারপর রুমি পাইছে হচ্ছে 1166, বাহ, গুড। মেহরাজ বলতেছে 4.72 পাইছো, তোমাকে কংগ্রাচুলেশন, ঠিক আছে, কারণ এসএসসি শেষ, এটা মনে রাখবে, ঠিক আছে, এসএসসি শেষ, চ্যাপ্টার ক্লোজ, ঠিক আছে, এখন যা টার্গেট নিতে হবে সব হচ্ছে এইচএসসি। হ্যাঁ, এখান থেকে হচ্ছে এইচএসসি এর মেইন খেল শুরু। আচ্ছা, আসিয়া রহমান শুভ বলতেছো স্যার কয়েকটা ভালো কলেজের নাম বলেন যেটা চয়েস দিতে পারবো। আচ্ছা, তোমরা এরকম, যেটা আমরা জানি যে তোমরা ডিরেক্ট যদি হচ্ছে বলি, পারলে বলবা যে ভাই আমার নাম্বার এতটা লিস্ট করে দেন, আমার কোথায় কোথায় দিব। এখন ব্যাপারটা হচ্ছে এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে, তোমার বাসা কোথায়, কলেজ কোথায়, মাঝখানে রাস্তার মধ্যে কি আছে না আছে, তারপর হচ্ছে কলেজে তুমি হচ্ছে গিয়ে কিরকম প্রেসারে পড়বা, অনেক কিছু ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলাদা একটা লাইভ করব। তোমাদের তো এখনো হচ্ছে কলেজ অ্যাডমিশনের ব্যাপারটা এখনো শুরু হয় নাই, আমাদের হচ্ছে নোটিশ দেখ, তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হোক, তখন আমরা ইনশাআল্লাহ আরেকটা লাইভ করব, ঠিক আছে। এখন ওদের সবচেয়ে বড় কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ভাইয়া পাস তো করে ফেললাম, এখন কি করব? হ্যাঁ ভাইয়া, তাহলে পাস তো হচ্ছে করে ফেললে, এখন ওরা কি করবে ভাই? আপনি বলেন ভাই, পাস করার পর কি করতে হয়? দাঁড়ান, গালিব ভাই যা বলবে পোলাপান ভয় খেয়ে যাবে। আমি জানি গালিব ভাই কি বলবে, আপনার কাছে শুরু করুন। আমি রেজাল্ট না, আমি বলি, রেজাল্ট দেওয়ার আগে আমার আব্বু আমাকে নিয়ে হচ্ছে ওই এইচএসসি অ্যাডভান্স ব্যাচ ভর্তি করাই দিয়েছিল, এবং এই যে আমার এইচএসসি অ্যাডভান্স ব্যাচের টিচার, ঠিক আছে, ফিজিক্স পড়াচ্ছিল 2011 সালে। যাক, মানে তোমাদের গালিব ভাই হচ্ছে একটা দিনও নষ্ট করে নাই। না ভাইয়া কিন্তু হচ্ছে কাজের ব্যাপারে খুবই সিরিয়াস, এবং পড়াশোনার ব্যাপারেও খুবই সিরিয়াস, এটা বোঝা যায়। ধরো হচ্ছে আমাদের কোনো একটা কোর্স রিলেটেড কোনো একটা কাজ করতে হয়, খুবই ইমার্জেন্সি, সেটা হোক রাত 1টা 2টা, গালিব ভাইকে হচ্ছে সবসময় পাওয়া যায়। শুধু রাত 1টা বলস, আমি ফজরের সময়, হ্যাঁ এটাও আমি সেহরির পরে ডাক্তার ফোন দিছি, কি করতে হবে বল, সালাম না কি করতে হবে বল। এবং ইভেন যদি হচ্ছে ফজরের পরেও বাইরে ফোন দেয়, ভাই এটা কিন্তু করতেই হবে আজকে, বলে এই হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, ফোনের মধ্যে বল কি, আচ্ছা এটা করতে হবে, আচ্ছা দাঁড়া এই শেষ নে, আমি দেখার আগেই শেষ, রিফ্রেশ হয়ে শেষ হয় না। ওকে, তো ভাইয়া তো হচ্ছে বললো যে ভাই হইতেছে এইচএসসি নিয়ে কোন রকমের ইয়ে করতেছে, আর আমগো রাখা খাওয়া দাওয়া করে শেষ। তো আমরা তো হচ্ছে যেটা বলতেছিলাম যে দেখো ভাইয়ার এসএসসির পরে এইচএসসির পড়াশোনা নিয়ে কোন রকমের সিরিয়াসনেস ছিল, যে ভাই কলেজ এডমিশনের জন্য আলাদা করে যাবে এসএসসি বই পড়তে হবে, ওইটাও করে নেই, একদম হচ্ছে ডিরেক্ট হচ্ছে এইচএসসির দিকে হচ্ছে পড়াশোনা নিয়ে হচ্ছে শুরু করে দিচ্ছে। তো এখন আমরা চলে আসি হইতেছে রাতুল ভাইয়ের কাছে, যে রাতুল ভাইয়া হইতেছে এসএসসির পরের টাইমটা হচ্ছে কিভাবে কাটাইছে? না, আপনি আগে এটার বিচার করেন। আপনি ওই যে আমি এইচএসসি তখনও শুরু করি নাই, তখন যে আপনি আমার ওই কঠিন অঙ্কগুলা করাইছিলেন ওই সময়। দেখো, এটার উত্তর আমি এইভাবে দিব যে কাউকে যদি সারা জীবন ইট ভাঙতে শেখানো হয়, সে কি করতে পারবে? ইটই ভাঙতে পারবে, কিন্তু ওর দিকে যখন একটা পাথর আসবে তখন আর ভাঙতে পারবে না। তাহলে যদি আগেই পাথর দেওয়া হয়, ও ভাঙতে গিয়ে দেখবে বাবারে বাবা, তাহলে এখন পাথর ভাঙার জন্য সে হচ্ছে মরিয়া হয়ে ট্রাই শুরু করবে। এখন ওর দিকে যে যত ইটি মারুক, ও কিন্তু সবই ভেঙে ফেলবে।
সো এটা ছিল তখন আমাদের ফিলোসফি। তো এই জন্য গালিব যেটা বললো যে কঠিন কঠিন অঙ্ক দিতাম ক্লাসে, কথা মিথ্যা না, কথা সত্যি, কিন্তু তাতে ফলাফল তো দেখতেই পাচ্ছ খারাপ হয় নাই, অনেক ভালোই হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা আরো ওদের হচ্ছে কমেন্ট দেখে ফেলি কয়েকজন। আর ইন দ্য মিন টাইম হচ্ছে আমি একটু বলে ফেলি তখন আসলে কি করছিলাম। এসএসসির পরে মেইনলি তো সবার মধ্যেই একটা মানে তাড়াহুড়া শুরু হয়ে যায় যে একটা ভালো কলেজে ভর্তি হইতে হবে, একটা টেনশন কাজ করে যে কি করব না করব, বিভিন্ন কলেজ থেকে ফর্ম তোলা, বিভিন্ন জায়গায় হচ্ছে ভাইবা টাইবা হবে কিনা। যেমন আমাদের সময় হচ্ছে নটরডেম কলেজে কোনো রিটেন পরীক্ষা হয় নাই, কি হয়েছে ভাইবা পরীক্ষা হয়েছে ডিরেক্টলি। ওইখানে হচ্ছে ওই রেজাল্টের ভিত্তিতে প্রথমে ডেকে তখন হচ্ছে ডিরেক্ট ভাইবা, আমাদের সময় রিটেন ছিল না। তো ওই ভাইবার জন্য একটা প্রিপারেশন লাগে। তো এখন বড় ভাই বোন যারা ছিল তো তাদের কাছ থেকে অনেক টিপস নিছিলাম যে কি কি হইতে পারে, কি আসতে পারে না পারে। তো আমি যেহেতু আইডিয়াল স্কুলে পড়তাম, আইডিয়াল স্কুলের অনেক বড় ভাই ওনারা হচ্ছে নটরডেমে পড়তোই, সো ওনাদের কাছ থেকে হচ্ছে অনেক বুদ্ধি পরামর্শ নিছিলাম যে ভাইয়া কি করতে হবে, ভাইবাতে কি জিজ্ঞেস করে, হ্যাঁ ড্রেস আপ কেমন করতে হয়, কিংবা হচ্ছে কি কি প্রশ্ন করে, কোত্থেকে পড়তে হবে, এই ধরনের নানান কিছু। তো সেই অনুযায়ী মোটামুটি হচ্ছে ধরো বইয়ের উপরে তো একটা ভালো দখল থাকা লাগেই, পাঠ্য বই যেটা সেটার উপর তো একটা ভালো দখল থাকা লাগেই। আর টুকটাক আরো যেসব কমন সেন্সের বিষয় যেগুলা, কিংবা জেনারেল নলেজের বিষয় যেগুলা, এগুলো তো অনেক সময় জিজ্ঞেস করে। তো ওইটার জন্য হচ্ছে কিছু পড়াশোনা তো করা লাগে, তো সেই পড়াশোনাগুলো করছিলাম। আর এর পাশাপাশি বলতে পারো যে আমার তো ছোটবেলা থেকে হচ্ছে প্রচুর বই পড়ার নেশা ছিল। তো এসএসসি পরীক্ষার সময় তো আর হচ্ছে মানে টেক্সট বই ছাড়া, যেগুলোকে হচ্ছে বাবা মারা আউট বই নাম দেয়, তো সেই বই তো আর পড়ার সুযোগ থাকে না, কারণ অনেক হেক্টিক একটা টাইম যায়। তো তখন অনেক বই জমায় রাখছিলাম যে যেদিন এসএসসি পরীক্ষাটা শেষ হবে সেদিন একদম ঘুমাবো না, আর টানা 10 দিন আর ঘুমাবো না, না ঘুমাই হচ্ছে তখন কি করব, তখন হচ্ছে বই পড়ে ফেলবো। কিন্তু কথা হলো যে মানে ওটা তো আসলে বাস্তবে সম্ভব না। তো তখন কয়েকটা পড়ার পরে আবার হচ্ছে মানে অত আগ্রহ আর কাজ করে নেই, বরং আস্তে আস্তে একটা টেনশন জেকে বসতেছিল, হ্যাঁ কলেজে কি হবে, কলেজে কি হবে। সো সেই দিক থেকে তোমাদের গালিব ভাইয়ের মতো কলেজের অ্যাডভান্স পড়াশোনাও যে কিছু একেবারে শুরু করে দেই নাই তা না, শুরু করছিলাম বাট একটু বুঝে শুনে আর কি, যে খুব বেশি পাগল হয়ে যাই নাই সেটা ট্রু, কিন্তু হচ্ছে একেবারে ছেড়েও দেই নাই আবার। তো এইভাবে একটু পড়াশোনা, একটু গল্পের বই, একটু ঘোরাঘুরি, এগুলোর মধ্যে হচ্ছে এই টাইমটা কাটছিল। তবে খোঁজ খবর রাখতাম, সবাই সবকিছুর খোঁজ খবর রাখতাম ফ্রেন্ডরা মিলে, যে কখন কোথায় সার্কুলার দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কোন একটা পরীক্ষা সম্পর্কে পার্টিকুলার কোনো তথ্য পাওয়া গেল কিনা, এই জিনিসটা সবসময় নলেজের মধ্যে রাখতাম, রাডারের মধ্যে রাখতাম। তো সব মিলে আসলে খারাপ কাটে নাই, ভালোই কাটছে বলতে গেলে। না সেটাই আলহামদুলিল্লাহ। শান্ত ভাই আমার না আসলে আমি ওই রাতুল ভাই যেটা বলতেছে যে আমি এরকম চিন্তা করছিলাম যে অনেক কিছু করব, এই করব সেই করব। এসএসসি পরীক্ষা যেদিন ফাইনালি শেষ ওই দিন তো ভাবছিলাম যে আজকে ঘুমে পরের দিন আমাকে খুঁজে পাওয়া যাবে না, ওই দিনই 6টার সময় উঠে বসেছিলাম। এবং এটাই কিন্তু হয় ভাই, খালি খালি লাগে, খালি খালি লাগে, এবং ওই দিনে হচ্ছে ঘুম ভেঙে যাবে আগে। এটাই যাক আলহামদুলিল্লাহ। পরে মানে ব্যাপারটা এরকম যে এতদিন পড়ালেখা করতে করতে পড়ালেখাটা অভ্যাসের মতো হয়ে গেছে, এবং দেখা গেছে যে নতুন বই মানে বের করে পড়তেছি, ফিজিক্সে একটা জিনিস নতুন জানতে পারছি, যে ভেক্টরের এরকম জিনিস হয়, ম্যাথে একটা জিনিস জানতে পারছি, খারাপ লাগতো না, ভালোই লাগতো এই জিনিসটা। হ্যাঁ আমাদের কিন্তু হচ্ছে নতুন, আমার কাছে যেটা মনে হয় রিভিশন দেওয়া থেকে নতুন জিনিস শিখতে বেশি মজা। এবং আমি এটা সবসময় বলি যে পড়ালেখাটা যদি হচ্ছে এরকম বোরিং বা কষ্টকর না ধরে যদি মানে জিনিসটার অভ্যাস বানায় ফেলো, বা হচ্ছে জিনিসটাকে আনন্দের সাথে ইয়া করো যে আমি একটা নতুন জিনিস শিখতে পারতেছি, আসলে এটাই তোমার কিন্তু উদ্দেশ্য হওয়ার কথা ছিল পড়ালেখা। বাট মানুষজন ভয় পায়। আমরা হচ্ছে এখন একটু শান্ত হয়ে গেছে আছি। শান্ত আচ্ছা আচ্ছা আপনি একটু আচ্ছা, আমার তো সবাই তো অনেক কিছুই বললো, তো তোমাদের সাথে হয়তোবা যারা আমাদের এই 23 ব্যাচের এসএসসির একটা কোর্স গিয়েছিল, তোমরা অনেকে হয়তোবা ক্লাস টাস করছো, ক্লাসের মধ্যে আমিও তোমাদের কেমিস্ট্রি ক্লাস কিছু নিছিলাম, তো জানি না কতটুকু হেল্প করতে পারছি শেষ মুহূর্তে, আশা করি কিছুটা হলেও হেল্প হয়েছে। আর যারা ক্লাস করো নাই এমনিতেই ভালো ফল করছে তাদের জন্য শুভকামনা। আর একটা ব্যাপার হচ্ছে কি, তোমাদের যাদের রেজাল্ট ভালো হয়েছে হয়তোবা তোমাদের থেকে এই ভালো রেজাল্টটা তোমাদের চারপাশের মানুষদের জন্য ওইটা আরো বেশি ভালো একটা মনোভাব তৈরি করে, ওই জন্য তোমারও ভালো লাগবে। আবার যাদের একটু খারাপ রেজাল্ট হয়েছে তাদের কি হবে, তা তোমাদের তুলনায় আশেপাশের মানুষদের একটু ইফেক্টটা বেশি পড়ে, মানে ওনারা এটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নেয়, যতটা সিরিয়াসলি নেওয়া উচিত না, ঠিক আছে? তো তোমরা এটাতে ভাঙা পড়বে না অবশ্যই। আর সামনের যে জিনিসটা হচ্ছে কয়েকটা স্টেপ তোমাদের আছে, একটা হচ্ছে কলেজ এডমিশন আছে, তারপরে তোমার অবশ্যই অ্যাডমিশন আছে, তারপরে অ্যাডমিশনের পরে চাকরি আছে, চাকরির পরে জীবন আছে, তারপরে বউ আছে, বাচ্চা আছে, কত কিছু। আমরা যদি সামনে যাইতে চাই অনেক দূর যাইতে পারি, কিন্তু তোমাদের সামনের যতটুকু
তোমরা আপাতত দেখতে পারো কলেজ এডমিশন দেখতে পারো, ঠিক আছে? কলেজ এডমিশনের দিকে যদি তাকাও তাহলে হচ্ছে তোমাদের ব্যাপারটা হয়েছে কি, তোমরা এখন A+ পাইছো, তোমাদের এখন অনেক কনফিডেন্স, মানে তোমরা ভাবছো যে A+ তো পাইছি, বই মানে পুরো আমার মাথার মধ্যে এখন ভাসতেছে, কিন্তু আসলে ভাসতেছে না, বুঝছো? এটা হচ্ছে একটা মরিচিকা। তুমি হচ্ছে যাবা, বই খুলবা, বই খোলার পরে দেখবে যে অনেক নর্মাল জিনিসই তোমার মনে নেই। তো তোমার কি করতে হবে, একটু কলেজ এডমিশনের আগে এগুলো একটু যাচাই বাছাই করে, ঝালাই করে আবার একটু দেখা লাগবে, আবার একটু পড়া লাগবে। তুমি পারো, জানো, তারপরেও একটু দেখা লাগবে, ঠিক আছে? যত্ন করে বইয়ের কোনায় কোনায় যেগুলো মিস করে গেছে ওইগুলো একটু দেখে যে, তারপরে নিজের একটু কনফিডেন্স বাড়ায় যাও। এখানে আমাদের যে গাইডলাইন গুলো কোর্সে দেওয়া আছে ওইগুলো একটু ফলো করো, সবকিছুই হেল্প করবে তোমাদের, ঠিক আছে? তো এভাবে তোমরা সামনে আস্তে আস্তে আগে যাবার। সামনে তো আমাদের এইচএসসির একটা কোর্স আছে, তো তোমাদের জন্য মডিউল 1 আমরা এই কলেজের শুরু হওয়ার সাথেই শুরু করব। তো ওই সময় তোমরা আমাদের সাথে থাকবা, আস্তে আস্তে আমরা আগায় যাব, ঠিক আছে? তো মানে সব কথার সামারি সেটা হচ্ছে যে হ্যাঁ, মানে এই ঘটনাগুলা লাইফের ইম্পর্টেন্ট ঘটনা, বাট তুমি যদি ওভারঅল লাইফ চিন্তা করো যে তোমার 70 বছরের লাইফ, তখন এই ঘটনাগুলো দেখবে অনেক ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে একটা টাইমে। বাট মানে এটা বলার মানে এই না যে ভাই এই ঘটনাগুলো ইনসিগনিফিকেন্ট, এসএসসি রেজাল্ট আসলে খুব গুরুত্বপূর্ণ না, বা আমার ভালো কলেজ পাওয়াটা এটা আসলে অত গুরুত্বপূর্ণ না, তাইলে এগুলোর জন্য আমি ইফোর্ট দিব না। না, তুমি ইফোর্ট দিবা, এরপরে যদি না হয় ঠিক আছে, সেখানে তো তোমার কোনো হাত নাই, বাট কেউ কিন্তু ইফোর্ট দিতে মানা করে নাই। সবসময় মনে রাখবা, আমি কিন্তু যেটা চাই সেটার পিছনে আমার ইফোর্ট দিতে হবে, ঠিক আছে? এটা আমার জন্য কম গুরুত্বপূর্ণ, মানে এটা ওভারঅল লাইফে কম গুরুত্বপূর্ণ তাই বলে আমি একেবারে গা ভাসায় চলে যাবো, ব্যাপারটা সেটা না, ঠিক আছে? অবশ্যই আমাকে কিন্তু গুরুত্ব দিয়ে ইফোর্ট দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা, এই মেন্টালিটিটাই আমরা হচ্ছে গ্রো করাইতে চাচ্ছি। এখানে কয়েকজন বলতেছো ভাই একদম সিরিয়াসলি বইটার জন্য পড়তে চাই, আমি রিয়েলের জন্য পড়তে চাই, ভাই সিরিয়াসলি এখন থেকে পড়াশোনা করতে চাই। সিরিয়াসলি কিভাবে পড়াশোনা করা যায় এটা নিয়ে আমরা একটু পরে আসতেছি। এর আগে আজকে হতেছে আমাদের একজন গেস্ট আছে, তাকে হচ্ছে আমাদেরই টিচার গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে আসছে, ওরা ক্লাস পাবে। ওদের আতিক ভাই আসছে, আতিককে হচ্ছে এটা ডেকে নিতেছি। কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা বলো, তোমার এসএসসি রেজাল্টের দিন কি হয়েছিল, কেমন হয়েছিল, কি করছিলে না করছিলে একটু শুনতে চাই। আমার তো ভাইয়া এসএসসি রেজাল্ট দিন মানে একদম খুব খারাপ সময় গেছে আর কি, আমার জীবনের ওয়ান অফ দা কেন খারাপ সময় আর কি। কারণ হচ্ছে কি, আমি অনেক চেষ্টা করছিলাম আসলে লাস্টের দিকে, আমার এসএসসির মানে হচ্ছে কি যখন একদম লাস্ট পর্যায়ে ছিল তখন আমি অনেক পড়ালেখা করছি, 9-10 অত বেশি সিরিয়াস ছিলাম না, তো লাস্টের দিকে অনেক পড়াশোনা করছি, কিন্তু আসলে আমি তখন আমার বাংলা পরীক্ষা অনেক খারাপ হয়ে যায়, ফার্স্ট পরীক্ষা। আর আমার ক্ষেত্রে কি হয়, মানে কাম ব্যাক করাটা অনেক মুশকিল হয়ে যায়, তখন ছোট ছিলাম, মানে হচ্ছে গিয়ে মেন্টাল প্রেসার তৈরি হইতেছিল প্রতিটা পরীক্ষার আগে আগে, তো হচ্ছে এই কারণে পরীক্ষাটাও তো ভালো হয়নি আসলে। এই তো তারপর হচ্ছে যখন রেজাল্ট দিল, তারপর দেখলাম 5 মিস করছি, সবাই আশেপাশে 5 পাইছে, এই খারাপ লাগাটাই আর কি কাজ করতেছিল। কত আসছিল? আমার 4.89। ওকে, 4.89 হলেও 5 আসে নাই, এটা হচ্ছে খুবই খারাপ লাগাটা হচ্ছে নরমাল ব্যাপার। যেমন হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার এইচএসসি তে বাংলাতে প্লাস আসে নাই, ওভারঅল 5 আসছিল। তো কিন্তু ভাই আমার কাছে মনে হয় যে, মানে আপনাদের কাছে হয়তো বা কষ্ট লাগতেছে, আমার কাছে জিনিসটা কষ্টের ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত সবচেয়ে বেস্ট রেজাল্ট আমার এসএসসি রেজাল্টই। কারণ হচ্ছে গিয়ে যে, মানে মানুষের লাইফে ফেলিয়ার যতটুকু শিখায়, সাকসেস কিন্তু অত বেশি শিখাইতে পারে না আর কি। আমার হচ্ছে গিয়ে ওইখানে রেজাল্ট যেহেতু খারাপ হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে আমার গ্রেডটাও আমি একদম মিস করছি, একদম টাইটাই করে। আসলে আমি মনে করি এটা আল্লাহরই পরিকল্পনা ছিল। যেমন আমার হচ্ছে গিয়ে 79 ছিল একটা, তো ওইটা দিয়ে হয়তো আমি যদি 80 পেয়ে যেতাম আমার এই প্লাস আসা। তো হচ্ছে গিয়ে এরপর থেকে আমি আসলে সিরিয়াস হই পড়ালেখার ব্যাপারে। তারপর তো এই যে তুমি এখন কোথায় পড়ো বলো? হ্যাঁ, এখন কোথায় পড়ো? ইউনিভার্সিটিতে পড়ি আর কি। ওই যে পলাশির তোমার রেজাল্ট জানো কি? এইচএসসি তো আমার 5 আসছে। আর এরপরে আতিক তো বলতেছে না, কাহিনী হচ্ছে যে আতিক এখন পড়াচ্ছে বুয়েট সিএসসি তে। এখন বুয়েটের মধ্যে ধরো অনেক সময় তো মানে সময় ফার্স্ট সাবজেক্ট, মানে নামে আর কি ফার্স্ট সাবজেক্ট বলে হচ্ছে এক একটা সাবজেক্ট থাকে। যেমন হচ্ছে আমার বড় কাজিনরা যখন হচ্ছে বুয়েটে পড়ছে তখন হচ্ছে তাদের সময় মেকানিক্যাল ছিল 1 নাম্বার সাবজেক্ট, আমরা যখন পড়ছি তখন আমাদের সময় ট্রিপলি ছিল 1 নাম্বার সাবজেক্ট। এটা ভাই আমাদের সময়, তো ওই জন্য হচ্ছে এই যে ধরো আমি ট্রিপলি নিছি, তোমাদের গালিব ভাই ট্রিপলি নিছে, তো এখন তোমাদের সময় পর্যন্ত ট্রিপলি ছিল মানে নামে আর কি। যাই হোক, তো এখন হালে সিএসসি কে বলা হয় হচ্ছে 1 নাম্বার সাবজেক্ট। তো আতিক কিন্তু ওই 1 নাম্বার মানে সাবজেক্টেই কিন্তু হচ্ছে ও পড়তেছে। সো এটা কিন্তু এমন না যে এইচএসসি তে ওই যে 1 নাম্বার
ওই এসএসসি তে ওই একটা নাম্বার কম পাওয়াতে ওর যে খুব ক্ষতি হয়ে গেছে তা না, বরং আমি আতিকের সাথে একমত যে ওই এক নাম্বার ওকে হচ্ছে ভবিষ্যতের কত কত বিপদ থেকে হচ্ছে বাঁচাই দিছে, বরং আরো কত হচ্ছে মানে কাইন্ড অফ একটা জেদ তৈরি করে দিছে, যেটার কারণে হচ্ছে বাকি পদগুলো হচ্ছে একটু অন্যরকম গেছে। সো এটা হচ্ছে আসলে মাথায় রাখার বিষয়। আর এসএসসি না এইচএসসি তে যে তোমাদের তারিফ ভাই যেরকম বলতেছে যে বাংলায় A+ পাই নাই, আমিও কিন্তু পাইনি, অথচ বাংলায় ক্লাসের মধ্যে হচ্ছে স্যার আমারে ডাইকা প্রশংসা করতো যে হ্যাঁ লেখা অনেক ভালো হয়েছে, এই সেই হ্যান ত্যান। আমাদের এক পরিচিত এক স্টুডেন্টে হচ্ছে সবকিছুতে, আমি জানি সে একটু দুর্বল স্টুডেন্ট, কিন্তু সে সবকিছুতে হচ্ছে A+ পাইছে, কিন্তু ইংরেজিতে পায়নি। মজার ব্যাপার হচ্ছে এটা একটা কাহিনী আছে, যেমন আমাদের সময় আমাদের পুরো রুমে জাস্ট পুরো রুম ধরে কেউ হচ্ছে বাংলায় পায়নি। সেম কাহিনী ভাই আমার ক্ষেত্রে। যে ইংরেজিতে পায় না সে হচ্ছে ইংলিশে ডিবেট করতো, ইংলিশ ক্লাবের সে হচ্ছে প্রেসিডেন্ট ছিল, এবং সে এখন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে পড়াশোনা। চিন্তা করো, তখন ইংলিশে না পাওয়ার কারণে তখন কি পচানিটা নিশ্চয়ই খাইতে তুমি চিন্তা করো। আমাদের এখানে কিন্তু আইবিএ গ্রাজুয়েটও আছে, এই যে আইবিএ। তো যাই হোক, এগুলো আসলে কোনো ব্যাপার না, মানে কারো যদি হচ্ছে বুকে দম থাকে, মনে যদি সাহস থাকে, ইচ্ছা থাকে, সে অনেক কিছুই করে ফেলতে পারে। হ্যাঁ ভাই, আমি যদি একটু বলি, যেমন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে মোটামুটি কিছুটা এক্সপেক্টেড ছিল, ধরে নিয়েছিলাম জিপিএ 5 পাবো, এরকম পাইছি, ওটা নিয়ে তেমন একটা এক্সাইটেড ছিল না। কিন্তু এইচএসসি তে যে মানে বাংলাতে জিপিএ 5 মিস যাইতে পারে আমার, এটা আমার আইডিয়া ছিল না। হঠাৎ করে হইতেছে দেখলাম বাংলাতে জিপিএ 5 নাই। তবে অনেস্টলি যদি বলি, আমার খুব একটা খারাপ লাগে নাই, জাস্ট হচ্ছে যে আচ্ছা নাই এরকম আর কি। একজন এসে ফোন দিয়ে সান্ত্বনা দিয়ে দিয়েছিল, মনে হলো ধরে পিরানি দিই। আমার কষ্ট লাগছে না, আপনি একটা জোর করে সান্ত্বনা দেন। কারণ যখন হইতেছে আমার রেজাল্ট দিছে, সামনে হচ্ছে আমার মেডিকেলের তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা, তখন আমি মোটামুটি এটা জানি যে আমার হচ্ছে পরের স্টেজে যদি আমি হচ্ছে একটা ভালো একটা সাকসেস এনে দিতে পারি, তাহলে হইতেছে আমার এটা কেউ গুনেও দেখবে না। আমি হচ্ছে তখন কি করতেছি এটাই হচ্ছে ম্যাটার করবে। আজকে লাইভ না হলে কেউ জিজ্ঞেস করতো না। না রেজাল্ট খারাপ হলে কেউ যখন বলে ও আচ্ছা তোমার রেজাল্ট খারাপ হইছে, না 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 তুমি সামনে ভালো করো, তখন শুনে আসলে বিরক্ত লাগে। মানে তখন মনে হয় যে একটু ইন পারসন, মানে তখন মনে হইতেছে যে টিটকারি করতেছে নাকি আমার সাথে। হ্যাঁ, তো আমি হচ্ছে আবার একটু আতিকের কাছে আসি। আতিক, তাহলে বলো, এই যে রেজাল্টের পরে তুমি কামব্যাক কিভাবে করলা, বা কিভাবে হচ্ছে তুমি আবার প্রিপারেশন নিয়েছিলে এইচএসসি এর জন্য? রেজাল্টের পরে ভাই আসলে আমার ক্ষেত্রে কি হয়েছিল, মানে আমি যখন এসএসসি তে পড়তাম, আসলে আমি হচ্ছে আমার যে টপিক গুলা ভালো লাগতো ওই টপিক গুলো আমি খুব ভালো করে পড়তাম। মানে এরকম না যে আমার পরীক্ষা ভালো করতে হবে বা এরকম, আমি খুব ভালো করেই পড়তাম, যতটুকু ডেপথে যাওয়া পরে যেত। আর যে জিনিসগুলো আমার ভালো লাগতো না, জিনিস আমি পড়তামই না। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে গিয়ে আমার যখন মানে এসএসসি তে আমার ফিজিক্স খুব ভালো পড়া ছিল, ফিজিক্স ম্যাথ মোটামুটি পড়া ছিল ভালো। তো হচ্ছে গিয়ে আমি তখন নিজের মানে একটা বুঝানোর চেষ্টা করলাম যে আসলে আমি হয়তো বা স্টেজে খারাপ করছি, কিন্তু আমি আসলে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আসলে আমি একটু চিন্তা ভাবনা করতে পারি, বা হচ্ছে গিয়ে ম্যাথ অনেক সময় হয়তো বা আমি এরকম ভাবে ম্যাথ মিলাইছি যে পরীক্ষার আগে তত প্রিপারেশনে যাইতাম না। হয়তো বা আমরা এসএসসির ক্ষেত্রে কি করি, অনেক ম্যাথ সলভ করি, টেস্ট পেপার সলভ করি, পরীক্ষার হলে গিয়ে আমরা দেখি টাইপ ওয়াইজ কমন পড়ে, তো আমরা এরকম মিলাই। তো আমার হচ্ছে গিয়ে যেহেতু অত ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি পরীক্ষার হলে কিন্তু অত প্রিপারেশনে যেতাম না। তো এখন আমি যখন স্কুলে আমাদের ভালোই কঠিন কোয়েশ্চেন করতো, আমি যখন দেখতাম যে ফিজিক্সের ইয়াগুলো আমি শুধু কনসেপ্ট পড়েই মোটামুটি ইনস্ট্যান্ট অ্যাপ্রোচ করতে পারি, তো হচ্ছে ওইখান থেকে আমার নিজের উপর একটা আত্মবিশ্বাস ছিল যে আসলে আমার রেজাল্ট যাই হোক, আমি হয়তো বা টপিক গুলা ভালো করে পড়লে ভালো পড়তে পারবো। তো তখন থেকে আমি এইচএসসি যখন শুরু হয় আর কি জার্নিটা, মানে হচ্ছে গিয়ে আমি এসসির পর থেকে এইচএসসি পড়া আসলে শুরু করে দিই। তো আমি তখন হচ্ছে গিয়ে আমার এখনো মনে আছে আর কি, আমি ওই জায়গা ভেক্টর দিয়ে শুরু করি। তো হচ্ছে গিয়ে অনেক ক্লাস আছে ইউটিউবে, ওই ক্লাসগুলা দেখতাম। তারপর হচ্ছে আমার এখনো মনে আছে রাতুল ভাইয়ের কিছু ভিডিও ছিল 10 মিনিট স্কুলে মনে হয়, ওই যে ভাই ইয়ার ওই যে প্রাসের প্রাসের ভিডিও ছিল। তো হচ্ছে ওই ভিডিও গুলা দেখে আমি হচ্ছে তখন থেকেই নিজে নিজে প্রিপারেশন নেওয়া শুরু করি। আসলে আমি হচ্ছে যেটা বলবো আর কি, আমার কাছে মনে হয়েছে যে মানে নিজে প্রিপারেশন নিয়ে মানে যতদূর আগানো যায়, মানে যে কোনো একটা কিছু হয়তো বা টিচার হেল্প লাগে, টিচারের গাইডেন্সটা প্রয়োজন হয়, কিন্তু আমি যখন একটা জিনিস নিজে ঘাইটা পড়ার চেষ্টা করি, তখন না মানে এটা ভুইলা যাওয়ার ক্যাপাবিলিটি অনেক কম থাকে আসলে। কারণ হচ্ছে আমি নিজে নিজে বুঝছি, তো এখন তখন এই জিনিসগুলো আসলে আমার অনেক হেল্প করছে। কারণ হচ্ছে আমি তখনই অনেকটুকু সিলেবাস আগাই ফেলছি মনে। মোটামুটি আমি যদি বলি যে আমার কলেজ শুরু, এখন তো করোনার বন্ধ ছিল আবার, আর করোনার বন্ধটা ছিল আমার জন্য ব্লেসিংস। অনেকে বলে অনেকের জন্য সিয়া ছিল, কিন্তু আমার জন্য একদম ব্লেসিংস ছিল। মানে আমি সবসময় এরকম ভাবে পড়তে পছন্দ করি যে আমার কাছে টাইম গ্যাপ থাকবে অনেকটুক, আর আমি একটা টপিকে অনেকক্ষণ পড়বো। যেমন আমি যখন ফিজিক্স ধরছি, যেমন ফিজিক্সের আমি ফার্স্টে ভেক্টর শেষ করছি, ভেক্টরের পর আমি গতিবিদ্যা পড়ছি, গতিবিদ্যার পরে বলবিদ্যা পড়ছি হালকা হালকা। আমি কিন্তু এর মাঝখানে ম্যাথ পড়ি নাই, বা বায়োলজি পড়ি নাই, বা কেমিস্ট্রি পড়ি নাই।
তো এই টপিক গুলো যখন আমি সিরিয়ালি পড়ছি আমার কাছে মনে হচ্ছে এটার সাথে একটা রিলেটেড। তো হচ্ছে কনসেপ্ট আমার খুব গ্র্যাজুয়ালি বিল্ড আপ হয়েছে। আর যদি আমি এরকম থাকতো, কলেজ খোলা থাকতো বা সবকিছু করা, তখন হয়তো আমি এটা পারতাম না। এই জায়গাগুলো আমার আসলে অনেক বেশি আগাই দিছে। আর হচ্ছে গিয়ে আমি একটা কাজ করছিলাম যেটা হচ্ছে আমাকে অনেক হেল্প করছে, যেটা হচ্ছে আমার যেহেতু আগে থেকে অনেক প্রিপারেশনটা ভালো ছিল, আমি মোটামুটি ফার্স্ট ইয়ারেই মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মোটামুটি অনেক কিছু শেষ করে ফেলছি। তো আমি কি করছি, বুদ্ধিমানের মতো কাজ করে আমি হচ্ছে বড় ভাইদের সাথে আমি অ্যাডমিশন কোচিং করছি। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে বড় ভাইদের সাথে গিয়ে আমি পরীক্ষাগুলো দিতাম বুয়েটের। তখন অনেকে হয়তো তখন অনেক কিছু বলছে, হয়তো বড় ভাইরা বলছে। আমি একটু যোগ করতে পারি এখানে, সেটা হচ্ছে যে আজকে এইখানে কিন্তু আমার দুইজন স্টুডেন্ট আছে, একজন হচ্ছে তোমাদের গালিব ভাইয়া, একজন হচ্ছে তোমাদের আতিক ভাইয়া। তো গালিবের ব্যাপারে ওই যে গালিব যে অ্যাডভান্স ব্যাচের কথা বললো, ওইখানে ক্লাসের মধ্যে লাস্টে ব্রেইন টিজার টাইপের একটা কঠিন চ্যালেঞ্জিং প্রশ্ন আমি করছিলাম। তো এটা পুরো ক্লাসের মধ্যে পারছিল তোমাদের গালিব ভাইয়া। ঠিক তেমনি যখন আতিকদেরকে পড়াচ্ছিলাম তখন মোটামুটি পুরো ক্লাস শেষ, হ্যাঁ বেশ অনেকগুলা ক্লাসে সিমিলার এক্সপেরিয়েন্স, মানে এইচএসসি জার্নির কথা বলতেছি। সো আতিক হচ্ছে কোনো প্রশ্ন করতেছে না, লাস্টে প্রশ্ন জিজ্ঞেস করাতে যে ভাই এগুলো তো আসলে সব পড়ে ফেলছি, আমার হচ্ছে অ্যাডমিশন রিলেটেড কিছু প্রশ্ন ছিল, যদি সলভ করে দিতেন। বইলে এক গাদা অ্যাডমিশনের প্রশ্ন, এই যে দেশি বই বিদেশি বই এখান থেকে মানে সবকিছু শেষ করে ওই অ্যাডভান্স লেভেলে চলে গেছিল, ওইখান থেকে হচ্ছে প্রশ্ন নিয়ে আসতো আর কি। তো আজকে কথা বলতে গিয়ে এটা মনে পড়লো। তো আমি যদি হচ্ছে আতিকের কথাগুলো একটু হচ্ছে সামারাইজ করি, তাহলে হচ্ছে আতিক খুব সুন্দর করে যেটা হচ্ছে বলতেছিল যে এইচএসসির পর থেকে আমাদের পড়াশোনাটা হচ্ছে শুরু, মানে এসএসসির পর থেকে আমাদের এইচএসসির পড়াটা একটু শুরু করে দেওয়া উচিত, ঠিক আছে। এবং যেটা হইতেছে যেমন আতিক হয়তো এটা বড়সড় ধাক্কা খাইছিল, এটার জন্য সে হচ্ছে নিজ দায়িত্বে নিজ গরজে হইতেছে এসএসসির পর থেকে পড়াশোনা শুরু করে দিচ্ছে, এবং ভয় হ্যাঁ, এবং ওই সময় ভয়ানক ভয় কাজ করে যে মানে নিজের উপর একটা বিশাল কনফিডেন্স ছিল, ওখান থেকে মনে হলো আমি গেলাম, ঠিক আছে আমি নাই। ফিয়ার অফ মিসিং আউট। হ্যাঁ, তো ওই জায়গায় মানে আমি যেই পরিমাণ পড়ালেখা এইচএসসি তে করছি সিম্পলি হচ্ছে ভয়ে, যে আমি ওই যে এই টাইমে একটা হচ্ছে ধাক্কা খেয়ে আসি আমি, কি বলে উঠতে হঠাৎ করে মনে হচ্ছে। কিন্তু গালিব একটা এখানে মানে ফ্লিপ সাইড আছে, সেটা হচ্ছে মানে বলতে গিয়ে মনে হচ্ছিল যে অনেক সময় আমরা হচ্ছে সাহস দিতে গিয়ে কিন্তু অতি সাহস দিয়ে ফেলি, বা ইন্সপায়ারেশন দিতে গিয়ে বেশি ইন্সপায়ারেশন দিয়ে ফেলি। যেমন ধরো আজকে যে আমরা আতিকের কথা বলতেছি, যে আতিক হচ্ছে একটা নাম্বারের জন্য একটা পয়েন্ট মিস করছিল, পরে হচ্ছে ও অনেক ভালো পড়াশোনা করে কামব্যাক করছে, আবার হচ্ছে ও বুয়েট সিএসসি তে চান্স পেয়ে গেছে। ব্যাপারটা কিন্তু এমন না ওইরকম একটা নাম্বার যারাই মিস করবে তারা সবাই যে আসলে হচ্ছে এই কামব্যাকটা করতে পারবে। তুমি যদি তোমার নিজেকে চেঞ্জ না করো, হ্যাঁ যেরকম ছিল সেরকমই থাকতা, যে আরে একটা নাম্বারই তো, পাইলে পাইতেও পারতাম, না পাইলে নাও পাইতে পারতাম, ঠিক আছে আতিক ভাই পাইছে আমিও পাইয়া যাব, জিনিসটা কিন্তু এমন না। আতিকের কথা থেকেই কিন্তু তুমি জানতে পারতেছো যে ও কিন্তু তখন নিজের মধ্যে একটা ভয়ানক চেঞ্জ নিয়ে আসছিল, এমন ভয়ানক চেঞ্জ যে এক বছরের মধ্যে ও অনেক কিছু পরে শেষ করে ফেলছিল। সো ওই চেঞ্জটুকু আনার যার ক্যাপাবিলিটি নাই বা মেন্টালিটি নাই, তার ব্যাপারে কিন্তু আমরা কিছু বলতে পারতেছি না। সো ওইটা হ্যাঁ সাকসেস স্টোরি থেকে আমরা ডেফিনেটলি শিখবো, বাট ওইটা যাতে আমরা মনে না করি যে এটা আপনা আপনি আসবে না। সো যারা হচ্ছে রেজাল্ট একটু খারাপ করছো, হ্যাঁ বকা টকা শুনে হয়তো মন খারাপ হচ্ছে, তুমি আগে একটু নিজে চিন্তা করো যে এই খারাপ হওয়ার পিছনে আসলে দোষটা কার। যদি আসলেই তোমারই দোষ হয় যে আমিই তো পড়াশোনা করিনি, আমিই তো ফাঁকিবাজি করছি, তাহলে ওই বকাগুলা মেনে নাও, হজম করে ফেলো, করে এবার নিজের মধ্যে কি কি চেঞ্জ আনলে এই জিনিসটা আর হবে না সেইটা খাতা কলমে হিসাব করে বের করো, দেন এটার পিছনে হচ্ছে মন প্রাণ লাগাই তুমি ট্রাই করা শুরু করো। সো সবাই যে ঠিক আছে আচ্ছা বাবু খারাপ করছো সামনে ভালো হবে না যদি নিজের মধ্যে এই চেঞ্জটা না আনো। সো খালি যে হবে না তা না, বরং আরো খারাপ হইতে পারে, আরো ডিজাস্টার হইতে পারে। সো এটা কিন্তু হয়, এবং এটাই কিন্তু হচ্ছে অনেকের ক্ষেত্রে বেশি বেশি করে হয়। এক্স্যাক্টলি। বরং এরকম ঘুরে দাঁড়ানোর গল্প আসলে কম, বেশি না, কিন্তু অ্যাবান্ডেন্ট না, রেয়ারিটি। এইটাই মোস্ট কমন হচ্ছে যে খারাপ হয়েছে এরপর আরো খারাপ হয়। সো এটা কেন হয়? নিজেকে চেঞ্জ না করার কারণে। সো ওই কমফোর্ট জোন থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। এবং একটা ছুরি যেটা হচ্ছে ধারালো ছুরি, যেটা দিয়ে হচ্ছে রেগুলারলি কোনো কিছু হচ্ছে কাটা যায়, ওটা যদি ঠিক মতো হচ্ছে টেক কেয়ার না করা হয় তাইলে কিন্তু একসময় মরিচা পড়ে। মরিচা পড়লে তখন ওই ছুরি দিয়ে তুমি কিছু কাটতে পারবে না। এখন তুমি হয়তো এরকম শুনে আসছো যে হ্যাঁ এর আগে ছুরিতে মরিচা পড়ছিল, ওইটা দিয়ে হচ্ছে আর আগের চেয়েও বেশি ধারালো ভাবে হচ্ছে কাটা গেছে, বাট ওটা কিন্তু এমনি এমনি আসে নাই। প্রথমে তোমার কষ্ট করে মরিচাটা উঠাইতে হবে, আরো বেশি ধার দিতে হবে, তারপরে কিন্তু ওইটা আগের চেয়েও ভালো হচ্ছে পারফর্ম করবে। সো ওই যে মরিচা সরানো, তোমার মধ্যে যাদের এরকম এখন প্রবলেম হয়েছে যে মনে করতেছো যে হ্যাঁ আমি অনেক ভালো ছিলাম বাট ওইখান থেকে একটু মরিচা পড়ে গেছে, সমস্যা নাই, তুমি আরো ধারালো হইতে পারবা, কিন্তু ওই মরিচাটা সরানোর জন্য কিন্তু আগের চেয়ে এক্সট্রা আরো কি পরিশ্রম করতে হবে।
ঠিক আছে? আমাদের এই মেসেজ হচ্ছে এইটাই যে তুমি কিন্তু হচ্ছে মানে এই জিনিস এমনি এমনি আসবে না, ঠিক আছে? হ্যাঁ, আর তোমাদের আতিক ভাই হচ্ছে একটা মোটিভেশন এখানে, যে আতিক ভাই হচ্ছে কামব্যাক করছে, তাই বলে তুমি যদি বসে থাকো ওকে ফাইন, যেভাবে চলতেছে সেভাবে চলতে থাকো, আমারও কামব্যাক আসবে, পড়বো, ঠিক আছে? আজকে মন খারাপ থেকে বলবো নো। আমি ভাই এখানে একটু বলতে চাই যে হচ্ছে কি রাতুল ভাই যেটা বললো আর কি, যে আসলে আমাদের তখন আর কি ওই সময়টাতে অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আসলে হয়েছে কি যে আমি তো আসলে আমার গাফিলতির জন্যই হয়তো বা খারাপ করছি। বাবা মা অনেক কথা বলে, আসলে অন্য মানুষ কি বললো ওইটাও তো আমার কাছে মনে হয় না ম্যাটার করে, কিন্তু মা বাবা বললে একটু কষ্ট লাগে, কারণ হচ্ছে তারাও আমাদের আপন। তো হচ্ছে গিয়ে তারা আসলে আমাদের ভালোই চায়, এবং হচ্ছে তারা হচ্ছে সবসময় চায় যে মন করে আমরা যাতে ভালো কিছু করি। তো এইখান থেকে হয়তো বা তাদের অনেক কষ্ট লাগে, এইখানে বলে আর কি। তা আমাকে যখন এরকম বলতো বা হচ্ছে কিছু শুনতে হয়েছে, আমার বাবা আমাকে সাপোর্ট করছে, কিন্তু আম্মুর কাছ থেকে মাঝে মধ্যে শুনতে হয়েছে, তখন হচ্ছে গিয়ে আমি নিজেকে আসলে মানাই নিছি যে হচ্ছে গিয়ে আমি এটা ডিজার্ভ করি, এই কারণেই হয়তো আমাকে বলতেছে, সমস্যা নেই, নেক্সট স্টেপে আমি দেখি ভালো করার চেষ্টা করব। আর ওই সময়টা সত্যি কথা বলতে আসলে অনেক খারাপ কাটছিল আসলে। আর ওই সময়টাতে আমি একটা জিনিস এটাও বুঝতে পারছি যে মানুষের আসলে খারাপ সময় দুইটা দিকে মানুষ আসলে চলে যেতে পারে। আমি যেটা খেয়াল করছি আসলে, এক হচ্ছে গিয়া তুমি হলে অনেক ধার্মিক হয়ে যাবা, আর নাহলে দুই হলে তুমি খারাপ পথে চলে যাবা। তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে যে আমি অনেক মানে তখন ধার্মিক হয়ে গেছি আসলে, যে আমি তখন উপলব্ধি করতে পারছি যে আসলে জীবনে আমি যতই চেষ্টা করি বা হচ্ছে যতই কিছু করি সবকিছু আমার মতো হবে না। আসলে আমরা লাস্ট পর্যন্ত এফোর্ট দিতে পারি, এর রেজাল্ট আসলে আল্লাহর হাতেই। আর আরেকটা জিনিস যেটা এটা হচ্ছে গিয়া আমার কাছে মনে হয় যে পড়ালেখার এটা একটা স্টেজ আর কি, এসএসসি একটা স্টেজ, এইচএসসি একটা স্টেজ। এখন এরকমও হয়েছে আসলে অনেক সময় আমাদের ব্যাচে আমি দেখছি যে যারা অনেক পরিশ্রম করছে হয়তো বা কোনো একটা পাবলিক ইউনিভার্সিটির জন্য বা একটা পাবলিক ইউনিভার্সিটির জন্য, কিন্তু হয়তো বা তার পটেনশিয়াল সে মিট করতে পারে না, সেই ক্ষেত্রে সে হয়তো বা অনেক ডিপ্রেস হয়ে গেছে, অনেক খারাপ লাগছে। কিন্তু আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের এটাও মাথায় রাখা উচিত, আমি আসলে যতই পরিশ্রম করি, এটা আমি পরিশ্রম করব ঠিক আছে, আমি অবশ্যই পরিশ্রম করবো, আবার বেস্টটা দিব, কিন্তু মানে আমার তকদিরে যেটা আছে বা আল্লাহ যেটা লেখা রাখছে আসলে লাস্ট পর্যন্ত আমি এর বেশিতে আর যাইতে পারবো না। আমি এটা এখন খুব ভালো করে বিশ্বাস করি, এটা মেনে নিতে হবে আসলে। কারণ হচ্ছে আমি যদি এরকম এক্সপেক্ট করি যে আমি পরিশ্রম করলেই একদম আমি মানে পাইয়াই যাবো, আমি এটা ডিজার্ভ করি, আমার এটা পাইতেই হবে, এরকম আসলে কিন্তু কিছু নাই। কারণ হচ্ছে গিয়ে জীবনটা লিনিয়ার ইকুয়েশন না। হ্যাঁ, হয়তো আমার থেকে অনেকে অনেক বেশি কষ্ট করছে আমার এই পজিশনটার জন্যই, সে হয়তো এটা পায় না। আবার এরকম হইতে পারে আমি এটা পাইছি, কিন্তু আমি এই সুযোগটাকে, এটা একটা অপরচুনিটি, অপরচুনিটি আমি হয়তো বা মিস করে ফেললাম, বা আমার থেকে হয়তো বা আরেকজন অন্যদিক দিয়ে কেউ আগাই গেল। তো এখানে মানে জীবনে এরকম হার লস দিয়ে একদম হিসাব করলে চলবে না আর কি, আমার কাছে মনে হয়। দিন শেষে আমি খুশি আছি নাকি বা আমার কোনটা করতে ভালো লাগতেছে নাকি, হ্যাঁ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। নাহলে একটা সময় হয় কি মানে এরকম রেসের মধ্যে থাকলে অনেক সময় মানে হচ্ছে মানুষের মানে লাস্টে গিয়ে মনে হয় যে আমি আসলে কি পাইলাম বা আমি হচ্ছে কি অর্জন করলাম, এরকম একটা সেলফ ডাউট তৈরি হয় নিজের মধ্যে। এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয় যে পয়েন্ট আউট করা উচিত। আমি হচ্ছে ভাই আতিক যেটা কথা বলছে, আমি ক্লাসে মাঝে মধ্যে হচ্ছে এই এক্সাম্পলটা এইভাবে দিই যে ধরো তোমার সামনে এখানে হচ্ছে 3টা বিল্ডিং আছে, এটা হচ্ছে 1 নাম্বার বিল্ডিং, এটা 2 নাম্বার বিল্ডিং, এটা হচ্ছে 3 নাম্বার বিল্ডিং, এই 2টা বিল্ডিং অনেক দামি। তো ধরে নেই আমাদের বিল্ডিং 3টা সমান উচ্চতা, ধরো 50 তলা। এখন আমি ধরো হচ্ছে তোমাদের 3 জনকে নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম এই 3টা বিল্ডিং এর ছাদে 50 তলার উপরে আমি 3টা বাক্স রাখছি। এখন এই বাক্সের মধ্যে হইতেছে ধরো একটা করে হইতেছে আইফোন আছে, বা নাও থাকতে পারে, তুমি জানো না। তো তোমার 50 তলা উঠে এটা তোমাকে আবিষ্কার করা লাগবে আইফোন আছে কি নাই। তো ধরো হচ্ছে প্রথম কে আসলো, রহিম আসলো। রহিম এসে অনেক কষ্ট, 50 তলা তো আর কম না, আমাদের 5 তলা উঠে খবর হয়ে যায়, অনেক কষ্ট করে সে 50 তলা এখানে আসলো। এসে দেখলো মা কি সুন্দর একটা আইফোন আছে, সে খুবই মোটিভেটেড, সবাই দেখলো ইয়েস আমি আইফোন জিতছি, ঠিক আছে। এরপরে কে আসলো, হইতেছে করিম আসলো। করিম দেখলো আরে রহিম তো 50 তলা উঠে আইফোন পেয়ে গেছে। করিম আবার 50 তলা উঠলো, এখানে উঠে দেখলো তার বাক্স আছে কিন্তু বাক্স খালি, ওর ভেতরে কি নাই, কোনো আইফোন কিছু নাই। সে কিন্তু ইফোর্ট দিয়েছে কিন্তু হচ্ছে পাই নাই। এরপরে হইতেছে এই 2 জনের ইয়া দেখে এই পাশে ধরো ছিল হইতেছে কে, নাম মনে নেই, সাদেক। তো সাদেক এদিকে আসলো, সাদেক এসে হচ্ছে সে চিন্তা করে দেখলো একটু আগে কি করলো, করিম কত কষ্ট করে 50 তলা উঠছে, ওইটা কিছু পাই নাই, আমি ভাই 50 তলা উঠতে পারবো না, অনেক কঠিন কাজ, অনেক কষ্টের কাজ, 50 তলা উঠবো না। কিন্তু তার জন্য কিন্তু আমি বাক্সের মধ্যে ঠিকই দেখা গেছে হয়তো তার বাক্সের মধ্যে হয়তো একটা আইফোন ছিল, ঠিক আছে। তো আমাদের জন্য আল্লাহ হইতেছে একটা, আমি যেটা বিশ্বাস করি যে একটা কিছু রেখে দিছে, এবং ওইটা তুমি কি রেখে দিছে এটা তুমি জানো না। তুমি যদি ইফোর্ট না দাও, ওই পর্যন্ত তুমি যদি না যাও, তুমি এটা পাবা না। কিন্তু এমন হতে পারে তুমি ইফোর্ট দিছো কিন্তু নাও পাইতে পারো, কিন্তু ওই ইফোর্টটা যে হচ্ছে তুমি কোথাও নষ্ট করে দিতেছো এরকম কিন্তু না। হয়তো তুমি আপাতত দৃশ্যমান কোনো ফলাফল পাইতেছো না, কিন্তু লং রানে দেখা যাবে তুমি নিশ্চয়ই হইতেছে ভালো কিছু পাবা, এই হইতেছে ব্যাপারটা। আমি এতক্ষণে বুঝলাম যে তারিফ কেন তোমাদের জন্য পুরস্কার হিসেবে আইপ্যাড রেখে দিছে।
আচ্ছা তারিফ, তাহলে হচ্ছে এই আনন্দের কথাগুলো একটু বলে ফেলি আমরা, তাইলে সবাই একটা উৎসাহ পাবে। আমরা বলে ফেলি। বলো বলো। আচ্ছা, তাহলে তোমাদের জন্য যে আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বলতেছিলাম, আতিক ভাই এত খুব সুন্দর করে হচ্ছে বুঝিয়ে দিল যে হচ্ছে যারা রেজাল্ট খারাপ করছো তাদের কামব্যাক করতে হবে, আর যারা রেজাল্ট ভালো করছো তারা কিন্তু আমার মনের মধ্যে গা ভাসায় দিও না যে ইয়েস আই এম জিপিএ 5, তাহলে কিন্তু মরিচা পড়ে যাবে। মরিচা পড়ে যাবে। তো এর জন্য কি করতে হবে, পড়াশোনার সাথে হচ্ছে থাকা লাগবে। এখন তোমাদের জন্য আমাদের পড়াশোনার দিক থেকে হচ্ছে আমরা কি করতেছি, উৎকর্ষ থেকে তোমরা জানো আমাদের হচ্ছে তোমাদের জন্য প্রিমিয়াম কিছু কোর্স থাকে। এখন তোমাদের জন্য ফার্স্টে বলে ফেলি, আমাদের কিছু ফ্রি কোর্স আছে, কিছু পেইড কোর্স আছে। তো শুরুতে হচ্ছে ফ্রি কোর্স গুলোর কথা বলে নিই। যারা হচ্ছে নটরডেম, হলি ক্রস বা সেন্ট জোসেফের কলেজ এডমিশন নিয়ে হচ্ছে সিরিয়াস রকম প্রস্তুতি নিতেছো, তাই জন্য তোমাদের একটা পেইড কোর্স আছেই। কিন্তু এর বাইরে সামনে কিন্তু সময় খুবই কম, এই সময়ের মধ্যে তুমি যদি হচ্ছে দেখো একটু রেগুলারলি যদি একটু পরীক্ষা দিতে পারো, তাহলে কিন্তু তোমার খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যায়। তাই তোমাদের জন্য আমাদের থাকতেছে 8 সেট ফ্রি মডেল টেস্ট, এবং কথা আসলেই সত্য, 1 সেট না 2 সেট না 8 সেট ফ্রি মডেল সেট কিন্তু অনেক, মানে টু বি অনেস্ট যে অনেক পেইড কোর্সেও হচ্ছে এত পরিমাণ হচ্ছে পরীক্ষা। পেইডে আমাদের কয়টা থাকতেছে? পেইডে থাকতেছে 10টা। ও আরে বাইরে মিলে 18টা, দুইটা মিলে 18টা। যারা আমাদের পেইড স্টুডেন্ট আছো তারা কিন্তু তারা কিন্তু এমন না যে হইতেছে তোমার 10টাই পাবা, তোমরাও আবার ওইটাতে যারা এনরোল করে ফেলবা, আমরা ফের অটো এনরোল করে দিব তোমাদেরকে, তোমরা কিন্তু 18 সেট দিতে পারবা। এবং যারা 8 সেট পরীক্ষা দিবা তারা কিন্তু হচ্ছে একটা আইডিয়া পেয়ে যাবা কলেজ এডমিশনের পরীক্ষাটা কেমন হতে পারে। তো কেউ যদি এনরোল নাও করে থাকো, এনরোল করে ফেলো। তো কলেজ এডমিশন নিয়ে হইতেছে এটা গেল। আর হইতেছে যদি কেউ চাও এখন হচ্ছে আমাদের কলেজ এডমিশনের পেইড কোর্সটাতে ভর্তি হতে পারো। এনরোল কিভাবে করবে? হ্যাঁ ভাই, ওটা হচ্ছে আমরা এখান থেকে দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা যদি হচ্ছে এনরোল করতে চাও, হ্যাঁ আমরা যদি আমাদের স্ক্রিনটা একটু ল্যাপটপ থেকে দেখাই দিলে ভালো হবে। না না, এখান থেকেই ও বোর্ডটাই দেখতে পারবে, চাইলে দেখানো যাবে। না না এটাই দেখো। আচ্ছা ঠিক আছে, এই যে চলে আসছে এখানে পুরোপুরি ওকে। বোর্ডের তাহলে হচ্ছে আমরা চলে যাই, আমরা এটা সামনে নিয়ে আসি, তাই না? ঠিক আছে, তাহলে ক্লিক করে ফেলো। উৎকর্ষ না, এই যে উৎকর্ষের ওয়েবসাইট আছে, আমি চলে আসতেছি উৎকর্ষ.টেক। হ্যাঁ উৎকর্ষ.টেক, ঠিক আছে। সো তুমি যখন এখানে চলে অন করা মনে হয়, হ্যাঁ ও আচ্ছা, ওকে তো হচ্ছে আমাদের লাইটটাই দেখানো যাবে যেহেতু এখনো আমাদের স্ক্রিন দেখতে যাচ্ছে। হ্যাঁ রাইট, তাইলে খেয়াল করো। সো এখানে তুমি যখন আসবা, আমাদের কিন্তু এখানে এই যে এখানে আমাদের পুরো ক্লাস রুটিন হচ্ছে এখানে দেখা যাবে, আর কোর্সগুলা থাকতেছে হচ্ছে নিচে, খেয়াল করো। সো তোমরা কিন্তু এইচএসসি 26, সো তোমাদের ট্যাবে আসলে এই যে দেখো এখানে কিন্তু দেখাচ্ছে এইচএসসি 26 ফান্ডামেন্টাল। এগুলো কি আইপ্যাড? এটা আইপ্যাড। হ্যাঁ, আর এই দুটো তো লাগতেছে, এগুলো হচ্ছে ভাই প্যাড। আচ্ছা এগুলো ট্যাবলেট। আচ্ছা ঠিক আছে, এটা কি টি-শার্ট? আমরা পরে জানিয়ে দিব। এটা ব্যাগ দেখা যাচ্ছে, হ্যাঁ ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর। সো প্রায় 4 লক্ষাধিক টাকার পুরস্কার। এটা আমাদের অনেক মাসের বেতন ভাই, প্লাস অলিম্পিয়াডে। এটা কার বেতন থেকে কাটা হইছে? এটা আগের বার আমরা জিমের বেতন থেকে কাটছিলাম, এই বছর এই যে গালি ভাই ম্যাকবুক কিনলেন তো। আচ্ছা ঠিক আছে, বছর গালি, এটা গালি ভাই বেতন থেকে। ঠিক আছে, ওকে ফাইন। সো এটা তো থাকতেছে হচ্ছে তোমাদের কিসের বলো, এটা তো পুরো পরীক্ষাটা তো ফ্রি। হ্যাঁ এটা ফ্রি, টোটালি কোর্সটাও ফ্রি, পরীক্ষাটাও ফ্রি। এবং সবচেয়ে এটাতে এনরোল করবে কিভাবে? বিস্তারিততে ক্লিক করলে, রাইট, এখানে বিস্তারিততে যখন ক্লিক করবে তখন এখানে এনরোল করার হচ্ছে বাটনটা আসবে। ও যখন এনরোলে ক্লিক করবে তখন হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে হচ্ছে নিয়ে আসবে এখানে। যারা আমাদের ওয়েবসাইটে আগে কখনো রেজিস্ট্রেশন করে আসছো তারা হচ্ছে অটোমেটিক্যালি তো হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিলে হয়ে গেল। আর যদি হচ্ছে আগে রেজিস্ট্রেশন করে নাও থাকো, তোমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারছো, এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারবে, আমাদের দৃঢ় বিশ্বাস আছে। তো তোমরা এটা হচ্ছে করে ফেলতে পারবে আশা করতেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে এই অলিম্পিয়াডটা হবে, এই কোর্স শেষে যে অলিম্পিয়াডটা হবে, অলিম্পিয়াডের প্রশ্নটা কোথা থেকে আসবে? এই প্রশ্নগুলো আসবে আমাদের হচ্ছে এই কোর্সে যে 20টা ক্লাস আছে সায়েন্স ফান্ডামেন্টালস এর, এই ক্লাস থেকে। তার মানে হলো তুমি যদি ক্লাসগুলো ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে করো, ক্লাসগুলো হচ্ছে নোট করো, একটু চিন্তা ভাবনা করো এই টপিকগুলো নিয়ে, তাহলে কিন্তু খুব সহজেই তুমি অলিম্পিয়াডে পুরস্কার জিতে নেওয়ার একটা বড় সড় একটা সুযোগ পেয়ে যাচ্ছ। তো আশা করতেছি সবাই খুবই হচ্ছে মনোযোগ দিয়ে হচ্ছে ক্লাসগুলো করবা। এবং হচ্ছে আমাদের পরীক্ষাটা কিন্তু হবে কোথায়? পরীক্ষাটা কিন্তু আমাদের এই কোর্সেই হবে, মানে তোমাকে এই আমাদের ওয়েবসাইটে পরীক্ষাটা আমরা যেখানে তুমি দেখলে যে লগইন করতে হবে, ওর মধ্যেই হচ্ছে তোমার ক্লাস পরীক্ষা সবকিছু। ঠিক আছে, তো এই কারণে অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য আমাদের কোর্সটাতে তোমাদেরকে এনরোল করতে হবে। আর যদি আমি দেখাই যে ওই যে কলেজ অ্যাডমিশনের কথাটা যেটা আমরা বলছিলাম, কলেজ অ্যাডমিশনেরটা এই যে এখানে, তো এই সেকশনে যদি হচ্ছে তোমরা আসো, দেখো
এই যে কলেজ এডমিশন নিয়ে আমাদের হচ্ছে আপাতত 2টা কোর্স আছে। এর মধ্যে যারা শুধুমাত্র ফ্রি মডেল টেস্টটা দিতে চাও, যে ভাইয়া আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র পরীক্ষাটাই দিব, কোনো সমস্যা নেই, তোমরা হচ্ছে এইখানে এই যে বিস্তারিততে গেলে ওইখানে এনরোল করে ফেলবা। এনরোল করে ফেললেই তোমাদের আমরা ফ্রি মডেল টেস্টটা আর কাজ মোটামুটি হচ্ছে আমরা শুরু করে দিতে পারবো। আর তোমাদের জন্য হচ্ছে জানাই রাখি, আমরা প্ল্যান করতেছি হয়তো 18-19 তারিখ থেকে আমরা তোমাদের মডেল টেস্টটা শুরু করব, ঠিক আছে? একদম নরডেম পরীক্ষার একদম আগে গরম গরম পরীক্ষা দিবা, গরম গরম প্রিপারেশন নিয়েছে কলেজ এডমিশনের পরীক্ষা দিয়ে আসে। আরেকটা জিনিস হচ্ছে, কেউ যদি এখন কলেজ এডমিশন প্রিপারেশন না নিতে চাও, যে ভাইয়া আমার সেরা কলেজের দরকার নেই, ঠিক আছে, যেমন হচ্ছে তোমরা আমাকে বাদ দিয়ে দিয়েছো, আমি সেরা কলেজে পড়ি নাই দেখে, তাদের জন্য আমাদের কিন্তু এইচএসসি এর মডিউল 1 ও শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এইবার আমরা কিন্তু গতবার আমরা যে মডিউল 1 নিয়েছিলাম ওখান থেকে তো আমরা অনেক কিছু মডিফাই করে নিয়ে আসছি। যেমন সবচেয়ে প্রথম বৃদ্ধি যেটা, সেটা হচ্ছে ক্লাস সংখ্যা, তাই না? আমরা এবার ম্যাসিভলি 45টা ক্লাস, পার সাবজেক্ট 45টা করে ক্লাস টোটাল। এবং এটা কিন্তু শুধুমাত্র মডিউল 1 এ। আমি যদি একটু সংক্ষেপে ব্রিফ করে বলি, তোমাদের এইচএসসি পুরো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে আমাদের 4টা মডিউল থাকবে। মডিউল 1, 2, 3, 4 এই 4টা মডিউলে আমরা তোমাদের হচ্ছে সাবজেক্টগুলো কিভাবে ভাগ করছি যদি একটু বলি। মডিউল 1 এ থাকবে তোমাদের সায়েন্সের 4টা সাবজেক্টের কিছু কিছু অধ্যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স পাবা, কেমিস্ট্রি পাবা, বায়োলজি পাবা, হায়ার ম্যাথ পাবা। তারপর মডিউল 2 তে তুমি কি পাবা? মডিউল 2 তে তোমরা এই 4টা সাবজেক্টের পরবর্তী কিছু অধ্যায় পাবা, সেই সাথে তোমরা পেয়ে যাবা বাংলা ইংলিশের কিছু অধ্যায়। মডিউল 3 তে সেম বাংলা ইংলিশ আর এই সায়েন্সের 4টা সাবজেক্ট পাবা। আর লাস্টে মডিউল হচ্ছে 4 এ গিয়ে তোমরা এই সায়েন্সের এই 4টা সাবজেক্ট পেয়ে যাবে। মানে মাঝের 2টা মডিউলে বাংলা ইংলিশ থাকবে। মাঝের 2টা মডিউলে মডিউল 2, 3 তে বাংলা ইংলিশ থাকবে। কারণ এটা আমরা দেখছি তোমরা শুরুর দিকে কেউ বাংলা ইংলিশ পড়তে চাও না, এইজন্য আমরা রাখি নাই। এবং দেখা যায় শুরুর দিকে পড়লে লাস্টে ভুলে যায়। এইজন্য আমরা মাঝামাঝি যখন তোমাদের দরকার পরীক্ষার আগে ঠিক আছে তখনই দিব। এবং আমরা মডিউলগুলো আমরা 4টা মডিউল কেন আনলাম, ঠিক আছে? এখানে আমাদের ফিলোসফি ছিল যে ম্যাক্সিমাম কলেজেই আসলে প্রতি ইয়ারে 2টা করে পরীক্ষা, একটা হাফ ইয়ারলি, একটা হচ্ছে ইয়ারলি পরীক্ষা। সো আমরা ওইটার সাথে ম্যাচ করারই ট্রাই করছি। আমরা ট্রাই করছি যে হাফ ইয়ারলির আগে হচ্ছে আমাদের একটা মডিউল থাকবে, ইয়ারলির আগে হচ্ছে একটা মডিউল থাকবে। তো প্রত্যেক পরীক্ষার আগে একটা করে মডিউল শেষ হবে। তবে এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এক এক কলেজ এক এক রকম ভাবে সিলেবাস দেয়, রাইট? তো এই জন্য আমাদের এখন থেকে প্রতি মডিউলেই যে যেই মডিউলে আমরা যা পড়াচ্ছি ওই মডিউলের কিন্তু আর্কাইভ ক্লাস থাকবে, রাইট? সো ওই ক্লাস হইতে হইতে তোমার যে ওয়েট করতে হবে তাও না, তার আগেই তুমি হচ্ছে অনেক ক্লাস পেয়ে যাবা। এক্স্যাক্টলি, মানে আমাদের গত বছরের যে ক্লাসগুলো সেগুলো তো পেয়ে যাবাই, আর তোমাদেরটা তো তোমাদের মতো করে হবেই। সো তোমাদের ক্লাসগুলো ডেফিনেটলি তোমরা করবা, বিকজ আমরা চেষ্টা করছি এখানে আরো অনেক ধরনের ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে বড় বড় ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে। ওটা তোমরা ক্লাস দেখলেই বুঝতে পারবা। সো এটার ডিটেইলসে না গেলাম এখন। এক্স্যাক্টলি সেটাই। আর যদি এখানে বলি যে এটা তো এখন আর্লি বার্ড অফারে চলতেছে, আমাদের সিগনিফিক্যান্ট নাম যেটা আমরা শুরু করছি উৎকর্ষ আর্লি বার্ড নামটা দিয়ে। তো আর্লি বার্ড অফারে হচ্ছে আমাদের এই কোর্সটার মেইন প্রাইস হলো 4800 টাকা। আর্লি বার্ড অফারে চলতেছে এখন 2990 টাকা দিয়ে। আর যদি আমাদের তোমরা প্রিভিয়াস স্টুডেন্ট হও, যেমন তোমাদের এই অনেকে হচ্ছে আমাদের এই এসএসসি এর কোর্সটাতে ছিলা, তারপরে কলেজে এডমিশন কোর্সে আসছো, তোমরাই প্রিভিয়াস স্টুডেন্ট। হ্যাঁ, সো তোমরা আরো কত তারিফ 100 টাকা, আর হচ্ছে 100 টাকা হচ্ছে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। সেই ক্ষেত্রে তুমি 2890 টাকাতে এই 4টা সাবজেক্টের শুরুর দিকের অনেকগুলো সাবজেক্ট চ্যাপ্টার তুমি হচ্ছে পেয়ে যাচ্ছ। আচ্ছা, তোমার যদি মনে হয় যে ভাই আমি 4টা পড়বো না, আমি শুধু হচ্ছে গালিব ভাইয়ের ম্যাথ পড়বো, ঠিক আছে, এইটা হচ্ছে এই বছর হচ্ছে আমরা খুবই সুন্দর করে এটা আমরা গুছায় রাখছি তোমাদের জন্য, যে শুধু গালিব ভাইয়ের ম্যাথ না, সিফাত ভাইয়ের বায়োলজি তোমরা পড়তে পারো। তারিফের ছবি, হ্যাঁ আমারও ছবিও আছে, হ্যাঁ আমাদের বায়োলজি কোর্সেও আসতে পারো। সেই ক্ষেত্রে তুমি যদি জাস্ট সিঙ্গেল একটা সাবজেক্ট নিয়ে হচ্ছে পড়তে চাও, যে ভাই আমি মনে হইতেছে শুধু আমি তো ফিজিক্সের বস বা ম্যাথের বস, বায়োলজি ভালো লাগে না, একটু পড়তে চাই, বা আমি বায়োলজি অনেক পড়ি, বায়োলজি কি পড়ে নাকি, আমি শুধু হচ্ছে ম্যাথই পড়বো, সেক্ষেত্রে যদি একটা সিঙ্গেল সাবজেক্ট নিতে চাও, সেক্ষেত্রে সিঙ্গেল সাবজেক্টের প্রাইস হলো 1200 টাকা। সেক্ষেত্রে আমাদের কোনো আর্লি বার্ড অফার নাই, এখানে কোনো আর্লি বার্ড অফার আমরা রাখি না, কারণ এত আর্লি বার্ড দেখে এত পাখি দেখা লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, এবং যদি শুধুমাত্র বান্ডেল অফারই দেখবা না, তবে বান্ডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি বলবো, মানে কি বলা যায় এটাকে, না কেউ যদি 3টা সাবজেক্ট নাও তাহলে আমার শাস্ত্রী, হ্যাঁ কেউ যদি 3টা সাবজেক্ট পড়ার ইচ্ছা থাকে তাহলে আমার সাজেশন থাকবে যে বান্ডেল কিনো, কারণ 3টা সাবজেক্ট কিনতে গেলে 3600 লাগবে, ওর চেয়ে বান্ডেলটা হচ্ছে এফিশিয়েন্ট, বান্ডেলটা হচ্ছে বেটার। তো এই গেল হচ্ছে কোর্সের হিসাব কিতাব, ঠিক আছে? কি কি থাকতেছে, প্রি কোর্স তো থাকতেছে। একটু আমি যদি একটু অ্যাড করে নিই, আইসিটিটা কিন্তু বাদ। আইসিটিটা নিয়ে আমরা তাহলে কি করতে, আইসিটিটা আমরা কমপ্লিটলি আলাদা একটা কোর্স হিসেবে তোমাদের জন্য নিয়ে আসতেছি। আমার মনে হয় এটা তো দেখানো হয়ে গেছে, তাহলে আমরা ফুল স্ক্রিনে চলে যেতে পারি। আমরা আবার আমাদের এই স্লাইডে চলে আসি, ঠিক আছে? আইসিটিটা আলাদা করে তোমরা একটা ঘোষণা পাবা, মানে আইসিটিটা হচ্ছে আসলে এত মজা করে পড়ানো যায়, এত ডিটেইলসে দেখানো যায়। সো ওইটা আমরা পুরোপুরি রিডিজাইন করে গত বছরের কোর্স থেকে এইবার
অন্য কোর্সের বান্ডিল থেকে আলাদা করে ফেলতেছি। আলাদা করে এটা তোমাদের জন্য লঞ্চ করা হবে এবং মানে ইনশাল্লাহ আমরা যেভাবে এটাকে ডিজাইন করতেছি তোমরা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স পাবা এই ক্লাসটার মধ্যে। সো ওইটার জন্য আলাদা তোমাদের একটা ওরিয়েন্টেশন হবে, আলাদা হচ্ছে ফিচার রিভিল হবে, সেটা তোমরা দেখতেই পাবা। জাস্ট আলাদা করে জানায় রাখলাম যে এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট এবং মানে ওয়ে বেটার একটা কোর্স। এবং এটা কিন্তু আসবে তোমরা যখন কলেজ শুরু করবা তখন, ঠিক আছে? আমরা আগের থেকে শুরু করতে চাইলে পারতাম, ঠিক আছে, এখনই চাইলে শুরু করতে পারতাম, কিছু আগে শুরু করে দিব, মানে কারণ কলেজ ভর্তি তো এক এক সময় মানে অনেক দিন ধরে হইতে থাকবে এক একটা কলেজে। সো ওই কাছাকাছি সময় গিয়ে আমরা হচ্ছে শুরু করে দিব। আমরা এমন একটা টাইমে শুরু করবো ইনশাআল্লাহ যখন থেকে শুরু করলে তোমাদের জন্য জিনিসটা সবচেয়ে ইফেক্টিভ, রাইট, বার্ডেন না হয়ে যায়, রাইট। কারণ মানে বেশি আগে শুরু করে ফেললে দেখা যাবে ওই জিনিসগুলো তুমি ভুলে গেছো, পরে আবার হচ্ছে রিক্যাপ করতে গেলে হচ্ছে সময়, রাইট, ঠিক আছে? তো ভাইয়া যেহেতু হচ্ছে আইসিটি নিয়ে আমরা এরকম করবো এবং সেক্ষেত্রে আমি একটু অ্যাড করে রাখি, আজকে কিন্তু হচ্ছে জাস্ট তোমাদেরকে সামারাইজ করে হচ্ছে বলছি তোমাদের জন্য আমাদের ফ্রি পেড কি কি কোর্স আছে। আমাদের কিন্তু ওই এইচএসসি মডিউল 1 নিয়ে আমরা আবার তোমাদের সামনে হয়তো আলাদা করে আসবো, ওইখানে আমরা ডিটেইলস তোমাদেরকে হচ্ছে বলবো কোন কোন চ্যাপ্টার পড়ানো হবে, কেন আমরা ওই চ্যাপ্টারগুলো পড়াইতেছি, কতটুকু পড়াবো, আমরা কি কি হচ্ছে এক্সাম নিব, এই ব্যাপারগুলো। তবে আমি যদি বলি এই বছর ভাইয়া আমাদের হচ্ছে সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার হলো হচ্ছে আর্কাইভ ক্লাসগুলো, যেটা নিয়ে হচ্ছে তোমরা হচ্ছে প্রবলেমে পড়ে যাও আর কি। গত বছর ওরা আমাদের পাগল বানিয়ে ফেলেছে আর্কাইভ ক্লাসে, যে ভাই আপনাদের আর্কাইভ ক্লাস কোথায়? আমি ওদের বলতে বলতে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম যে ভাই আমাদের শুরুই এইবার। হ্যাঁ, এবার তো আর সেই সমস্যা নেই, তোমরা গত বছরের পুরো ক্লাসগুলো পেয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে এই ব্যাপারটা তো মনের মধ্যে তোমরা বুঝতেই পারতেছো। তো আশা করতেছি তোমরা আমাদের এই কোর্সগুলোতে হচ্ছে সবাই এনরোল করে ফেলবা। পেইডে যদি হয়ে গেছে এনরোল করতে আপাতত মনে হয় টাকা পয়সা নিয়ে হচ্ছে ঝামেলা, ভাই আমাদের কিন্তু প্রচুর ফ্রি ক্লাস আছে, ঠিক আছে? তোমরা আমি এটা মনে একটু দেখাই দিই, ঠিক আছে? কারণ ওই জিনিসটাও দেখানো দরকার। আমাদের ওয়েবসাইটে তুমি যদি আসো, ঠিক আছে, আমাদের স্ক্রিনে যদি চলে আসি, আমাদের ওয়েবসাইটে যদি তুমি আসো তাহলে এইখানে তুমি খেয়াল করবা, এইখানে তো নিচে আসলে আমাদের কোর্সগুলো, ঠিক আছে? দেখলেই ভাববা যে ভাইয়া মনে হয় ব্যবসা করা শুরু করছে এই জন্য খালি কোর্সের কথা বলতেছে, বাট না। আমাদের ওয়েবসাইটে আসলে দেখবা যে প্রথমেই দেখবা যে আমরা তোমাদের হচ্ছে জীবনের দিক নির্দেশনার জন্য বলতেছি যে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবো, ওখানে আমরা অনেক কনস্ট্রাকটিভ কথাবার্তা বলি। তার নিচে আসলে এই যে আমরা ফ্রিতে তোমাদের জন্য কি কি রিসোর্স দিয়ে রাখছি সেই জিনিসটা কিন্তু এখানে আছে। এই যে তুমি ফ্রি ক্লাসে ক্লিক করলেই তুমি কিন্তু এখানে আমাদের এই যে ফুল রুটিনটা পেয়ে যাবো, উৎকর্ষের ফুল রুটিন। এবং এখানেই কিন্তু দেখো এই যে ফ্রি ক্লাস ও নোটস নামে একটা সেকশন আছে, এবং এইখানে গেলে তুমি আমাদের এই যে এই পর্যন্ত আমরা যতগুলা ফ্রি ক্লাস নিছি, এই যে দেখো নিচে গেলে শেষই হচ্ছে না, ঠিক আছে? শেষই হচ্ছে না আমাদের এই পর্যন্ত কত ফ্রি ক্লাস নিছি ভাই টোটাল। আমরা এই যে কতগুলা নিছি এই পর্যন্ত 224টা ফ্রি ক্লাস নিছি এই পর্যন্ত, এবং সেটার সব ডিটেইলস মানে কবে কি হয়েছিল, কোন চ্যাপ্টার, ঠিক আছে, কোন চ্যাপ্টার। আমি যদি আরো সাইডে আসি, এই যে ফেসবুকের লিংক, ইউটিউবের লিংক, তারপর ক্লাসে নিছে, হ্যাঁ কে নিছে, যেমন হচ্ছে এই যে ইউটিউবের লিংক, দেন হচ্ছে ক্লাসের পিডিএফ, যেমন হচ্ছে ধরো এই যে তোমাদের কি বলে রাতুল ভাই বরফের গলনাঙ্ক হচ্ছে নির্ণয় করছে, এই যে দেখো এখন চলে আসবে, এই যে দেখছো চলে আসছে এখানে। সো এইভাবে করে, ঠিক আছে, এইভাবে করে। এবং এই যে ক্লাসের পিডিএফ যদি তুমি দেখতে চাও, ধরো আমাদের একটা রেগুলার ক্লাসের পিডিএফ দেখাই, ধরো এইটা কে তারিফের নাকি না তোমাদের সিফাত ভাইয়ের, ধরো এইটা ওপেন দেই, এই যে দেখবো খুব সুন্দর ভাবে এই যে তোমাদের ক্লাসের পিডিএফটা কিন্তু চলে আসতেছে এখানে, ঠিক আছে? সো তোমাদের ডিসিশন নেওয়ার জন্য যা যা রিসোর্স দরকার সব দেওয়া আছে এখানে। বাহ, মাল্টি কালার একদম না? হ্যাঁ, মাল্টি কালার এইচডি। বাবা, আবার বাঘ ভাল্লুকও আছে। তো সিফাত যেভাবে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানো শুরু করছে, ও কোনো একদিন দেখবেন যে চিড়িয়াখানা থেকে বাঘ নিয়ে আসবে, যে আজকের ক্লাসে বাঘ, ওই যে খাঁচার মধ্যে গেছে, ভাই হ্যালো এদিকে আসো, ঠিক আছে, দেখে বলা হয় ভাই এটা বাঘ আইনে। ওকে, আমরা আবার ফিরে আসি, ঠিক আছে, আমরা আবার ফিরে আসি। সো আমাদের এত আয়োজন কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে বোধহয় আমরা শেষের দিকে চলে আসি, আমরা শেষ করি। তো যাওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হলো হচ্ছে সবাই সবার এক্সপেরিয়েন্স শেয়ার করছে এসির পরে কি কি করছিল, আমারটা কিন্তু এখনো করিনি। তো আমার হচ্ছে একটু সংক্ষেপেই শেষ করে দিব। সেটা হলো এসএসসি পরীক্ষার পরে দেখছিলাম আমার স্কুল ছিল মোটসেন মডেল স্কুল এন্ড কলেজ, এর পাশেই দেখতাম হচ্ছে নরডেম কলেজ আছে। তো নরডেম কলেজে হচ্ছে পড়াশোনা করতে হবে এতটুকু বুঝছিলাম, তো ওটা নিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করতেছিলাম। তো ভাইয়ার একটু আগে যে কথাটা বলতেছিলেন, যে শান্ত ভাই সুন্দর করে এই কথাটা বলতেছিলেন যে তোমরা দেখবা মনে হবে পদার্থ বা রসায়ন যত কিছু পড়ছো সবই তোমার মনে আছে, কলেজ ভর্তির জন্য এখন না পড়লেও হয়, পরীক্ষার আগের দিন রাতে পড়লেই হয়।
আমার মনোভাবটা শুরুর দিকে এরকমই ছিল, আরে পারি তো, এসএসসি থেকে কত কিছু পড়ছে, আমার কনসেপ্ট একদম ভাজা ভাজা ক্লিয়ার। তো আস্তে আস্তে আমি পড়াশোনা থেকে একটু দূরে সরে যাচ্ছিলাম, ঠিক আছে। কিন্তু এরপরে দেখা গেছে হয়তো কলেজ অ্যাডমিশনের আগে আগে, নর্ডেম ভর্তি পরীক্ষার আগে আগে কেমন জানি টুকটাক পড়াশোনা করছি, তারপর আলহামদুলিল্লাহ ভাইভাও ভালো হলো, কিভাবে যেন হচ্ছে চান্স পেয়ে গেছিলাম। তবে ওই টাইমটাতে আমি বলা যায় একটু ছোটখাটো একটা বিট্রিয়ালের শিকার হয়েছিলাম। সেটা হইলো যে আমি ওই টাইমে যেরকম ভাইরা তোমাদেরকে বললো না, আমরা বললাম না যে এসএসসির পরেই, রেজাল্টের পর থেকে হচ্ছে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত এইচএসসি। তো এই কথাগুলো আমাদেরকেও এক সিনিয়র ভাই বলতেছিল সুন্দর করে, যে কলেজের জন্য তো হচ্ছে প্রিপারেশন ভালো কথা, কিন্তু টুকটাক করে এইচএসসির পড়া শুরু করো। তো আমি আমার কয়েকজন বন্ধুকে হচ্ছে বলতেছিলাম যে 2-3 জন, বেশি না, কয়েকজন বন্ধুর কাছে ওপিনিয়ন চাইতেছিলাম, বন্ধুরা তোমরা কি হচ্ছে পড়াশোনা শুরু করবা, ভাইয়া তো বললো করা উচিত। ওরা বলছে আরে চিল, এখন হচ্ছে চিল করে দিন কাটাইতে হবে, এখন পড়াশোনা কোনো লাভ নেই, এই যে ছুটি এটা তো জীবনেও পাবা না। বলো কথা তো সত্য, এই ছুটি তো জীবনেও পাবো না। পরে আমি হচ্ছে চিল ডিল করলাম, চিল ডিল করে কাটাইলাম। নটরডেমের ক্লাস শুরু হওয়ার 3-4 মাস পরে শুনি ওরা হইতেছে এসএসসি রেজাল্টকে এসএসসি পরীক্ষার পরের দিন থেকে পড়া শুরু করে দিছে। অথচ তোমাকে বলছে চিল। হ্যাঁ, আমার হচ্ছে চিল, ঠিক আছে। তো এটা নিয়ে হচ্ছে আমি মানে জীবনে বড় সড়ো ধাক্কা খাইছিলাম। এবং যদি ভাই বলেন এরপর থেকে হইতেছে মানে আমার হচ্ছে ওই মানে ফ্রেন্ডশিপের ব্যাপারে ট্রাস্ট ইস্যু শুরু হয়েছে। আমি মোটামুটি জানি যে এইখানে সে যতই হ্যাঁ বলুক বা না বলুক, ভেতরে অন্য কিছু থাকতে পারে। মানে হচ্ছে এখন কেউ এরকম যদি হচ্ছে ট্রাস্ট ভাঙেও অবাক হই না, এই ব্যাপারটা। তো যাই হোক, তো আমি যেটা বলবো, তোমরা হইতেছে নিজে তো হচ্ছে অপেক্ষা করবা না। কোনো বন্ধু যদি বইলেও থাকে যে চিল, তুমি বলবা নো চিল, ঠিক আছে চলো আমিও ভর্তি হই তুমিও ভর্তি হও, আমিও পড়াশোনা শুরু করি, ও কিন্তু আসলেই পড়ে, ঠিক আছে। দেখা গেল তাহলে তোমাদের আর ট্রাস্ট ইস্যু আসলো না। তো সবাই মিলে ঝিলে পড়াশোনা শুরু করো। হ্যাঁ, আপনি যদি কিছু বলে শেষ করে দেন। না ঠিক আছে, অলরেডি আমরা অনেক কথাবার্তা বলে ফেলছি, তো একদিনে তো আর সব কথা বলে সম্ভব না শেষ করা, ফোকাস ডিভাইডেড হয়ে যাবে। সো আজকে রেজাল্ট যাদের ভালো হয়েছে, আজকে দিনটা আনন্দ করো, চিল করো, সমস্যা নেই। হ্যাঁ, এরপর হচ্ছে ভাইয়া যা বললো আস্তে আস্তে সিরিয়াস হওয়া শুরু করে দাও। আর যাদের জন্য হচ্ছে বলবো যে আজকে দিনটা অত আনন্দময় না, কোনো কারণে হোঁচট খাইছো, হোঁচট খাওয়া যদি তোমার দোষে হয়, সেই দোষটা আগে খুঁজে বের করো, স্বীকার করো, মেনে নাও, দেন এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো। আর যদি মনে হয় যে না একদমই আনফরচুনেটলি হয়েছে, তাহলে বলবো কিপ ট্রাইং। তুমি আজকে পাও নাই, বাট এটার ফলাফল একদিন একদিন আসলে পাবাই, এটা মিস যায় না। হয় আজকে পাও নাই, অন্য এক জায়গায় পাবা, হয়তো অন্য অনেক জায়গায় হচ্ছে হয়তো কম পরিশ্রমে পাওয়া যেতে পারো, অপ্রত্যাশিত ভাবে পাওয়া যেতে পারো। তখন মনে করবো আচ্ছা আমি হয়তো অন্য একটা জায়গায় ভালো পরিশ্রম করছিলাম, তার ফলাফলটা এখন পাচ্ছি। এটা ট্রু, এরকম হয়। সো এইটুকু পর্যন্ত কথা রইলো। সবার জন্য হচ্ছে দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করো, ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো, ঠিক আছে। এবং যে কোনো পরিস্থিতিতে সবসময় খেয়াল রাখবা, মানে সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখবা, ঠিক আছে। এটা সবসময় খেয়াল রাখবা, কারণ তুমি যাই হও না কেন এর মধ্যে কিন্তু ভাগ্য বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে। ভাগ্যের কিছুটা হইলেও হাত আছে। অবশ্যই তুমি পরিশ্রম করছো, তোমার হাত এখানে আছে, ভাগ্য আছে এখানে, ঠিক আছে। সো সবার জন্য শুভকামনা, সবার জন্য অনেক দোয়া থাকলো। আর সবাই কন্টিনিউয়াসলি পরিশ্রম করতে থাকো, কারণ লাইফে পরিশ্রম করতেই হবে, এটা কোনো অল্টারনেট নেই। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী অন্য কোনো লাইভে। আর এর বাইরে যদি অন্য কোনো টপিক তোমাদের মাথায় আসে যে ভাই এটা নিয়ে যদি আপনাদের সাথে একটু আলোচনা করা যায় ভালো হতো, আমাদের গ্রুপে তোমরা পোস্ট করে জানিয়ে দিও। ইনশাআল্লাহ আমরা এমন মজার মজার টপিক নিয়ে তোমাদের সাথে আবার লাইভে চলে আসবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।